আসসালামাইকুম। দেশ সেরা মেডিকেল ভর্তি কোচিং ডিএমসি স্কলারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের যে ডিএমসি স্কলার্সের একটা জিকেই বুস্টার বুক আছে, সেই বুস্টার বুক থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখব, কয়েকটা রুলস শিখব। তো তোমরা যারা যারা আসছো সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও, এবং একটু যারা যারা আসে নাই তাদেরকে একটু জানিয়ে ফেলো, ঠিক আছে? খুব দ্রুত আমরা একটু দেখি। সব গ্রুপে একটু শেয়ার প্লাস একটু মেনশন। আচ্ছা, সবাই আসতেছে। যারা যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। ফ্রেন্ডস যারা আছে সবাইকে দেখার একটু সুযোগ করে দাও। শুধু একা একা শিখলে হবে না, সবাইকে নিয়ে শিখতে হবে, তাহলে ভাল লাগবে। দেখবো তোমার একটা বন্ধু ক্লাস করতেছে, তোমরা ক্লাস করতেছো, দেখবো তখন তোমার ক্লাসে আরও বেশি ভাল লাগবে। আমরা সবাই একসাথে আছি, তো সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, সব গ্রুপে দেওয়া হয়েছে ভাই। ওকে, মোহাম্মদ ফাহিম লিখছে বিগ ফ্যান। ভাই ফাহিম, আমরাও তোমার বিগ ফ্যান। গত বছর আমাদের অন্যতম সেরা সাফল্য যশোর থেকে মোহাম্মদ ফাহিম ও 68তম। আচ্ছা, তসলিমা খাতুন লিখছে আসসালামু আলাইকুম। থাইমাস আফসানা মিম লিখছে, ও মেনশন করছে, ও কিছু লেখে নাই। আচ্ছা, অনেকে আমি শুরু করব। শোনা যায় আমার কথা? সবাই আমার সাউন্ডটা শুনতে পাচ্ছ না? কাইন্ডলি একটু মেসেজ দিয়ে জানাও তো, যে বা কমেন্ট করো একটু কাইন্ডলি, যে ভাইয়া আপনি যেটা বলতেছেন সেটা শোনা যাচ্ছে। কাইন্ডলি একটু কমেন্ট করো প্লিজ। শেফা মিম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হুমায়রা বিনতে হাবিব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাবিবা কিছু লেখে নাই, এখনও লেখার চেষ্টা করতেছিল মোস্ট প্রবলি। ও সালাম দিয়ে ফেলাইছে। ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা। আচ্ছা, তাহলে আমরা কি ক্লাসে চলে যাই? আমার কাছে মনে হয় আমরা বেশি সময় নষ্ট না করে ক্লাসে চলে যাই। ঠিক আছে। আচ্ছা, আসো আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে যে একটু দেখি আমাদের কি কি আছে টপিকস। প্রথমে দেখো, সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচের একটা ভাইটাল রুলস আছে, যে আমরা মোটামুটি পার্টস অফ স্পিচ দিয়েই শুরু করব আজকে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে আজকে, প্রথম ক্লাস ইংলিশের। তো আমরা মূলত শুরু করব পার্টস অফ স্পিচ দিয়েই। তো সবাই যার যার কাছে বই আছে, তোমরা হচ্ছে বুস্টার বুকের 23 নম্বর রুলস, ওটা একটু সবাই দেখো। বুস্টার বুকের 23 নম্বর যেটা, ওটা একটু খেয়াল করো। ওকে, বুস্টার বুকের 23 নম্বর। দিচ্ছ সবাই? ওকে, আসো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথমে দেখো কি লেখা আছে, একটু আমরা একটু দেখি যে ভাইয়া কি লেখা আছে একটু দেখো। যে প্যাড প্রিপজিশন, সরি দেখো কি লেখা আছে। প্যাড প্রিপজিশন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, ডিটারমিনার। এই থেকে আমরা একটা সেন্টেন্সে কিভাবে বসবে তা মনে রাখার কৌশল হচ্ছে প্যাড। আচ্ছা, আমরা এটা সহজভাবে বলবো এভাবে, যে ভাইয়া যদি কখনো দেখো, মনে রাখবা খুব সিম্পলভাবে, যে ভাইয়া প্যাড, প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তুমি এভাবে মনে রাখবা। কি বললাম বলো তো? প্যাডের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। প্যাড প্লাস হচ্ছে একটা ওয়ার্ড, কোনটা ভালো দেখা যায়? ওকে, প্যাড প্লাস হচ্ছে একটি ওয়ার্ড, মনে রাখবা সেটা হচ্ছে কি হবে? নাউন। জাস্ট এতটুকু মনে রাখবা। তুমি জাস্ট এখানে লিখে রাখতে পারো পাশে, যে প্যাড প্লাস একটি ওয়ার্ড, সেটা কি হবে বলো তো? নাউন। প্যাডে কি ভাইয়া? প্যাডের পিতে হচ্ছে প্রিপজিশন, প্যাডের পিতে প্রিপজিশন। এতে কি ভাইয়া? এতে হচ্ছে তুমি আর্টিকেলও পড়তে পারো, অ্যাডজেক্টিভও পড়তে পারো, আর ডিতে হচ্ছে ডিটারমিনার। তাহলে এই তিনটা জিনিস তুমি মনে রাখবা। সেটা হচ্ছে কি ভাইয়া?
সেটা হচ্ছে পিতে কি প্রিপজিশন, এতে কি অ্যাডজেক্টিভ, ডিতে কি ডিটারমিনার। সবাই একটু কমেন্ট করে লেখো যে প্যাড মানে কি, সবাই একটু কমেন্ট করো যে প্যাডের ফুল মিনিং কি, সবাই একটু কমেন্ট করো। এবং এরপর যদি একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন, সেটা কি হবে নাউন। তাহলে কি বললাম, প্যাড প্লাস একটি ওয়ার্ড, সেটা কি হবে বলো তো নাউন। বুঝতে পারছো আমার কথা? সবাই এটা একটু লিখে রাখো, প্যাড প্লাস একটি ওয়ার্ড সেটা হচ্ছে তোমার কি নাউন। তবে আমরা কিন্তু নর্মালি প্রিপজিশন চিনতে পারবো, তাই না? প্রিপজিশনও চিনবো, অ্যাডজেক্টিভও চিনবো, তারপর হচ্ছে ডিটারমিনারও চিনতে পারবো। তো আমরা একটু দেখি কি কি আছে। তো প্রথমে দেখো ডিটারমিনারগুলো একটু খেয়াল করো, তাহলে তোমাদের জন্য ইজি হবে ব্যাপারটা। আচ্ছা এইটার আগে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন শিখতেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। নাউনটা আমরা আইডেন্টিফিকেশন শিখতেছি, যেটা বিগত বছর থেকে পার্টস অফ স্পিচ থেকে দুই ধরনের কোয়েশ্চেন দেখা যায় সবচেয়ে বেশি আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে একটা হচ্ছে সেন্টেন্স দিয়ে তোমার তার নিচে আন্ডারলাইন করে যে এটা কোন পার্টস অফ স্পিচ, আর একটা হচ্ছে কি হয়, আর একটা হচ্ছে তোমার একটা অড দেয়, একটা অড দিয়ে বলে হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ। এই বছর যেটা আসছে 24-25-এ সেটা হচ্ছে তোমার ব্রাভো নামে একটা অড আসছিল, ব্রাভো এটা কোন পার্টস অফ স্পিচ, তো একটা অড দিয়ে দিছে। কিন্তু আবার এর আগের বছর একটা আসছিল এক্সেপ্টের নিচে, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, এখানে এক্সেপ্টটা কি, অর্থাৎ সেন্টেন্স আকারেও আসতে পারে, আবার কি একটা অড আকারেও আসতে পারে। তো তোমার যদি সেন্টেন্স আকারে আসে তো তোমার আসলে কিছু জিনিস একটু মেনটেন করতে হবে। তো সবাই একটু আমার সাথে সাথে লেখো, যে লেখাটা আমি লিখি সবাই একটু লেখো। আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, লেখো যার নিচে আন্ডারলাইন করা থাকবে, কমেন্টও করতে পারো, যার নিচে আন্ডারলাইন করা থাকবে, এটা হচ্ছে বেসিক কথা। তুমি যদি এটা লিখতে পারো, এটা বুঝতে পারো, তাহলে তুমি ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারবো। লেখো যার নিচে আন্ডারলাইন করা থাকবে তার আগের অর্থটি দেখবে এবং পরের অর্থটি দেখবে। কি বললাম বলো, যার নিচে আন্ডারলাইন করা থাকবে তার আগের অর্থটি দেখবে এবং কি পরের অর্থটি দেখবে। এটা হচ্ছে প্রাথমিক কথা। তুমি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে চাও তাহলে প্রাথমিক কথা হচ্ছে এটা, যে এই লাইনটা তোমার মুখস্থ থাকা লাগবে। কি বললাম ভাইয়া, যার নিচে আন্ডারলাইন করা থাকবে তার আগের অর্থটি দেখবো এবং কি পরের অর্থটি দেখবো। এটা তুমি যদি পারো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি একটা সেন্টেন্স লিখি যে হি কামস ফ্রম অ্যাভোভ, খেয়াল করো কি বললাম, হি কামস ফ্রম অ্যাভোভ। এখন দেখো আন্ডারলাইনটা কার নিচে, আন্ডারলাইনটা ভাই অ্যাভোভের নিচে, কার নিচে অ্যাভোভ। তাহলে আমি তোমাকে মাত্র কি বললাম, যার নিচে আন্ডারলাইন তার আগের অর্থটা দেখবো পরের অর্থটা দেখবো। তাহলে দেখো পরে কিছু আছে না ভাইয়া, আগে কি আছে ফ্রম, ফ্রম একটা কোন পার্টস অফ স্পিচ, প্রিপজিশন। তাহলে আমি তোমাকে মাত্র শিখাইলাম প্যাডের পরে একটা ওয়ার্ড, সেটা কোন পার্টস অফ স্পিচ হবে, নাউন। তাহলে আমাকে সবাই বলো এই ফ্রমের পরে যে অ্যাভোভটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ। সবাই একটু কমেন্ট করে জানাও যে ফ্রমের পরে যে অ্যাভোভটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ। সবাই একটু কমেন্ট করো যে ফ্রমের পরে যে অ্যাভোভটা আছে এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা সবাই একটু ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, সবাই একটু, অনেকেই আসলে গ্রুপে ক্লাস হচ্ছে তো অনেকে খুঁজেও পাচ্ছে না মনে হয়, সবাই একটু দেখো। ওকে আচ্ছা এবার দেখো তাহলে কি বললাম, যার নিচে আন্ডারলাইন করা থাকবে ভাই আগেটা দেখবো পরটা দেখবো। তাহলে আগে আছে প্রিপজিশন, তারপর অর্ড আছে কয়টা, একটা, কি হবে নাউন, শেষ, আর কোনো কথা নেই, ঠিক আছে? ওকে আসো তাহলে আমরা প্রিপজিশন তো দেখলেই চিনতে পারবো। অ্যাডজেক্টিভও আমরা যখন আইডেন্টিফাই করবো আমরা বোঝা যায় যে না এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের ঝামেলা হবে যেটা, সেটা হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা কিছু ডিটারমিনার চিনি, আসো দেখো কয়েকটা ডিটারমিনার লেখা আছে। এ অ্যান্ড দা, কি বললাম বলো তো, এ অ্যান্ড দা। তাহলে আমার সাথে বলো এ অ্যান্ড দা, এনি মেনি মাচ মোর, এ অ্যান্ড দা এনি মেনি মাচ মোর, ফিউ ফিউর লিটিল লেস, কি বললাম ফিউ ফিউর লিটিল লেস। তাহলে দেখো এভাবে পড়বা তিনটা করে, এ অ্যান্ড দা এনি মেনি মাচ মোর, ফিউ ফিউর লিটিল লেস, অল অ্যানাদার, কি বললাম অল অ্যানাদার, ইচ এভরি আইদার নেইদার, নোটা একটু পরে লেখো, এভাবে পড়বা ইচ এভরি আইদার নেইদার, তার পাশে লেখো নো, তার পাশে লেখা হচ্ছে নো, যেটা তোমার কি মুখস্থ করতে তোমার জন্য ইজি হবে। তাহলে প্রথমে কি বললাম এ অ্যান্ড দা, তারপরে কি বললাম এনি মেনি মাচ মোর, কি বললাম প্রথমে এ অ্যান্ড দা এনি মেনি মাচ মোর, তারপরে কি আছে ফিউ ফিউর লিটিল লেস, তারপরে কি অল অ্যানাদার, কি আছে অল অ্যানাদার, ইচ এভরি আইদার নেদার, নোটা একটু পাশে লেখো এবং নোতে একটা স্টার দাও।
কারণ এইখানে যে অডগুলো আছে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি যে না এটা ডিটারমিনার হিসেবে কাজ করে, কিন্তু নো যে একটা ডিটারমিনার এটা আমাদের জন্য একটু বুঝতে টাফ হয়। ঠিক আছে, তো সবাই একটু নোতে একটা স্টার দাও। ওকে, এরপরে কি আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি আছে দেখো, দিস, দ্যাট, দিস এর প্লুরাল কি দিস, দ্যাট এর প্লুরাল কি দোজ, কিছু আছে পসেসিভ, এই যে সবগুলো হচ্ছে পসেসিভ, এখানে লিখে নিতে পারো যে পসেসিভ। তাহলে তোমার জন্য মনে রাখার জন্য ইজি হবে যে এই উপরের গুলো তো আমি নর্মালি মুখস্থ করলাম, তার নিচে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ, এটা হচ্ছে তোমার কি পসেসিভ। তারপরে এগুলো লিখতে পারো এ লট অফ, লটস অফ অ্যান্ড অ্যামাউন্ট অফ, আরও আছে 1 2 3, অর্থাৎ সংখ্যাবাচক সবগুলো হচ্ছে তোমার কি ডিটারমিনার। তাহলে আমাদের ডিটারমিনার সম্পর্কে একটা আইডিয়া হলো যে এই অর্ডগুলো হচ্ছে তোমার কি ডিটারমিনার। এরপর যদি একটা অর্ড থাকে সেটা হচ্ছে কি নাউন, আর যদি দুইটা অর্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে কি নাউন। বুঝতে পারছো? সবাই একটু লেখো যে প্যাডের পরে যদি একটা অর্ড থাকে সেটা হচ্ছে নাউন। সবাই কমেন্ট করো প্যাডের পরে একটা অর্ড নাউন, দুইটা অর্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আচ্ছা আমি একটু দেখি, সবাই কমেন্ট করো প্যাডের পরে একটা অর্ড থাকলে নাউন, দুটি অর্ড থাকলে কি হবে? সবাই একটু কমেন্ট করো দুটি অর্ড থাকলে কি হবে। আচ্ছা আমি একটু কমেন্টগুলো একটু চেক করি। আচ্ছা ওকে, তাহলে দেখো দুটি ওয়ার্ড থাকলে কি হবে, দুইটা নাউন, মানে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে কি নাউন। তাহলে আমি একটা সেন্টেন্স লিখি, দেখো তো, দেখো আমি লিখলাম লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। এটা হচ্ছে বিখ্যাত একটা নাটক ম্যাকবেথ থেকে লেখা, যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এটা ম্যাকবেথ বলছিল এই কথাটা। তো আমরা হচ্ছে ওয়াকিংয়ের নিচে আন্ডারলাইন করলাম। তাহলে ভাই আমি তোমাকে কি শিখাইছি, যার নিচে আন্ডারলাইন তার আগেরটা দেখবো পরেরটা দেখবো, ঠিক আছে? তাহলে আন্ডারলাইন আছে কার নিচে? ওয়াকিংয়ের নিচে। তাহলে আগে কি আছে? আগে আছে হচ্ছে একটা ডিটারমিনার। কি আছে ভাই? একটা ডিটারমিনার। এবার পরে কি আছে? পরে আছে দুইটা ওয়ার্ড। তাহলে ডিটারমিনার পরে দুইটা ওয়ার্ড, প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ, পরেরটা হবে কি নাউন। তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানাও যে এখানে ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ। সবাই একটু কমেন্ট করে জানাও যে এখানে ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ। সবাই কমেন্ট করো যে ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে এখানে হচ্ছে ওয়াকিংটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা হ্যাঁ, এরপরে দেখো আমরা কয়েকটা কোয়েশ্চেন লিখি, সেটা হচ্ছে এখন দেখো, এখন আমি তোমাকে দুটা জিনিস শিখাইছি যে ভাইয়া তাহলে আমরা সব কিছুকে হচ্ছে আইডেন্টিফাই করবো দুটা জিনিসের মধ্যে, যে প্যাডের পরে একটা ওয়ার্ড নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে সবার মাথার মধ্যে এটা সেটআপ রাখতে হবে যে ভাইয়া শিখাইছে যে যদি কোনো ডিটারমিনার থাকে বা প্রিপজিশন থাকে, এগুলোর পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা আমি অ্যাডজেক্টিভ বলবো, পরেরটা বলবো নাউন। একটা ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে কি নাউন। যদি 3টা 4টা 5টা ওয়ার্ড থাকে তখন কি হবে? তাহলে আমাদের টার্গেট হচ্ছে ওই 3টা 4টা 5টা, এই 5টা ওয়ার্ডকে কী করা বলো তো? এই 5টা ওয়ার্ডকে হচ্ছে দুইটা ওয়ার্ডে রূপান্তরিত করা। তাহলে দেখো আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখি। দেখো আমি কয়েকটা কোয়েশ্চেন লিখছি, একটু খেয়াল করো যে আই ডোন্ট নো দ্য হোয়াই অ্যান্ড হোয়ার ফোর অফ ইট। কে কি কিসব করে সব আমরা জানি, ঠিক আছে? মানে আমি জানি না, সরি। তো দেখো এখানে হচ্ছে আন্ডারলাইন করা আছে দা হোয়াইয়ের নিচে। এখন তোমাকে আমি শিখাইছি কি, যার নিচে আন্ডারলাইন তার আগেরটা দেখবো, আর কি তার কি পরেরটা দেখবো। এখন তুমি হচ্ছে যেই কথা সেই কাজ, তাহলে তুমি কি করলা? তুমি আগেরটাও দেখলা, পরেরটাও দেখলা। এখন দেখে দেখলা আগে আছে একটা ডিটারমিনার, আগে আছে কি একটা, এটা কি ভালো লাগতেছে না চেঞ্জ করবো বলো তো? না না, এই যে এটা গোল, এটা মনে হয় এরকম হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এবার দেখো, তাহলে দেখো আমি কার নিচে আন্ডারলাইন করেছি? হোয়াইয়ের নিচে। তাহলে আগে কি আছে? ডিটারমিনার। এবার দেখো ভাইয়া পরে ওয়ার্ড আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবার ভাইয়া তাহলে আপনি কি আমাকে ভুল শিখালেন? তাহলে এগুলো তো আমি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমি অ্যাপ্লাই করবো কিভাবে? পরেরটা দেখো, হোয়ার দেয়ার ইজ এ উইল, আমি উইলের নিচে আন্ডারলাইন করলাম। এবার কি হবে? তুমি আমাকে বলবা কি যে ভাইয়া তাহলে এখানে কি আছে? এ। তাহলে এর পরে অর্ড আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে ভাই এটা কি হবে? তাহলে আমি তো ভাই 5টা শিখি না, আমি তো শিখছি 2টা। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন। তাহলে ভাই এটা কি হবে? সেম
হি লস্ট হিজ অল ইন এ হারি, আন্ডারলাইন কার নিচে, অলের নিচে। তাহলে আগে কি আছে, আগে আছে হচ্ছে তোমার একটা পসেসিভ অর্থাৎ ডিটারমিনার। তাহলে এরপরে ওয়ার্ড আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তো তুমি তো হজবড়লা অবস্থা। তাহলে এক্ষেত্রে কী করবা, তাহলে সবাই আমার সাথে লেখো, যেটা আমি বলি সেটা হচ্ছে তাহলে আমাদের স্টপ হয়ে যেতে হবে, কোনো না কোনো ওয়ার্ড দেখে কি হইতে হবে, স্টপ হইতে হবে। তাহলে সেটা একটু লেখো যে সি সি পি এ ভি, এটা দেখলে আমরা স্টপ হয়ে যাব। কি কি দেখলে স্টপ হবো, সি সি পি এ ভি, এটা দেখলে স্টপ হয়ে যাব। সবাই কমেন্ট করো কি কি দেখলে স্টপ হবো, সবাই কমেন্ট করো সি সি পি এ ভি, এটা দেখলে আমরা স্টপ হবো। সবাই কমেন্ট করো সি সি পি এ ভি, এটা দেখলে আমরা স্টপ হবো। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো সি সি পি এ ভি, এটা দেখলে আমরা কি হবো বলো তো, স্টপ হয়ে যাব। ঠিক আছে, ওকে। লিখছো সবাই যে সি সি পি এ ভি দেখলে কি হয়ে যাব, স্টপ হয়ে যাব। এবার সি সি পি এ ভি মানে কি ভাই, আর এর কন্ট্রাস্টটা কি, তোমরা কিন্তু প্রথমে বুঝবে না। আমি লেখি তারপর লেখো। সিতে লেখো কনজাংশন, সিতে লেখো কনজাংশন, কনজাংশন কমা, কনজাংশন কমা, পিতে হচ্ছে প্রিপজিশন, পিতে কি প্রিপজিশন। এ ভি, এ ভিতে হচ্ছে অ্যাডভার্ব, আর শুধু ভিতে হচ্ছে ভার্ব, শুধু ভিতে হচ্ছে কি ভার্ব। তাহলে এটা দেখলে আমরা স্টপ হয়ে যাবো। তাহলে বলো কি দেখলে স্টপ হবো, তাহলে আমাকে তো বলো প্রথম সিতে কি কনজাংশন, পরে সিতে কি কমা, পিতে কি প্রিপজিশন, এতে কি অ্যাডভার্ব, ভিতে কি ভার্ব, এটা দেখলে কি হয়ে যাবা, স্টপ হয়ে যাবা। সবাই কমেন্ট করো কি দেখলে স্টপ হবা, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো কি দেখলে স্টপ হবা। সি সি পি এ ভি, সিসি পিএভি, তাহলে সবাই কমেন্ট করো যে সিসি পিএভি দেখলে কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সবাই কমেন্ট করো, আমরা কমেন্ট পড়তে পারতেছি না। আচ্ছা ওকে, থাইমাস কমেন্ট করছে সিসিপিএভি, তাহলে সিসিপিএভির ফুল মিনিং কি, সবাই কমেন্ট করো সিসিপিএভি। ওকে, সবাই একটু কমেন্ট করো সিসিপিএভির ফুল মিনিংটা কি, সবাই কমেন্ট করো। আচ্ছা সবগুলো গ্রুপে আবার একটু দাও তো, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে সবগুলো দাও তো। সিসিপিএভি দেখলে আমরা কি হয়ে যাব, স্টপ হয়ে যাব। তাহলে সিসিপিএভিতে কি বললাম, কনজাংশন কমা প্রিপজিশন অ্যাডভার্ব ভার্ব, এটা দেখলে স্টপ হয়ে যাবে। এটা বুঝতে পারছো? এবার দেখো, এবার আমাদের জন্য কোয়েশ্চেন সলভ খুবই ইজি হয়ে যাবে। এবার আসো আমরা হচ্ছে রুলসগুলো একটু দেখি। এটা কি হলো, এটা কি হবে, কোথায় গেল, ওকে। এবার একটু খেয়াল করো, এবার দেখো আমি কি লিখছি, সবাই একটু খেয়াল করার চেষ্টা করো। আমি কি লিখছি, আই ডোন্ট নো দ্য হোয়াই অ্যান্ড হোয়ার ফর অফ ইট। এবার আন্ডারলাইন করছি আমি কার নিচে, হোয়াইয়ের নিচে। তাহলে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে যার নিচে আমি আন্ডারলাইন করছি তার আগেরটা দেখবো, তার পরেরটা দেখবো। তাহলে হোয়াইয়ের নিচে আন্ডারলাইন করছি, তাহলে তার আগে কি আছে, তার আগে আছে ডিটারমিনার। কি আছে বলো তো, ডিটারমিনার। তাহলে দাটা একটা কি ডিটারমিনার। এবার ডিটারমিনার পরে ওয়ার্ড কয়টা, একটা। ভাই কেন, কারণ অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, অ্যান্ডের পরিচয় কি, একটা কি কনজাংশন। তাহলে আমি তোমাকে মাত্র কি শিখাইলাম, যে কনজাংশন দেখলে তার আগে কি হয়ে যাবা, স্টপ হয়ে যাবা। তাহলে এটা কি হবে বলো তো, নাউন। এটা কি হবে, নাউন। বুঝছো না বুঝো নাই, সবাই কমেন্ট করে জানাও যে এটা দার পরে একটা ওয়ার্ড, তাহলে হোয়াইট পরিচয় কি, সবাই কমেন্ট করো যে দার পরে যে একটা হোয়াই আছে এটার পরিচয় কি, সবাই একটু কমেন্ট করো। বুঝতে পারছো? ওকে, এরপরটা দেখো, হোয়ার দেয়ার ইজ এ উইল। ভাই দেখো এরপরে ওয়ার্ড আছে কয়টা, একটা, কারণ এখানে কি আছে কমা। আমি তোমাকে মাত্র বললাম কি, কমা দেখলে কি হয়ে যাবা, স্টপ হয়ে যাবা। তাহলে এরপরে ওয়ার্ড আছে কয়টা, একটা, তাহলে এটা কি হবে, নাউন। বুঝতে পারছো? পরেরটা দেখো, হি লস্ট হিজ অল ইন এ হারি। এটা বারবার পরীক্ষায় আসে এই কোয়েশ্চেনটা, হি লস্ট হিজ অল ইন এ হারি। তাহলে এই অলটা কি হবে, তাহলে বলো ভাইয়া হিজ একটা কি ডিটারমিনার। তাহলে এরপরে ওয়ার্ড আছে কয়টা, একটা, কারণ কি, কারণ ইন হচ্ছে প্রিপজিশন, আমি স্টপ হয়ে যাব। তাহলে হিজের পরে ওয়ার্ড আছে একটা, তাহলে কি হবে বলো তো, নাউন। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো, রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি। তো আমি আন্ডারলাইন করলাম অ্যাবভের সেন্টেন্সের নিচে।
তাহলে কি হবে একটু খেয়াল করো। তাহলে দেখো যার নিচে আন্ডারলাইন তার আগেরটা দেখবো পরেরটা দেখবো, পরে কি আছে কেয়ারফুলি মানে একটা অ্যাডভার্ব, তাহলে এর আগে আমি স্টপ হয়ে যাব। তার আগে কি আছে অ্যাভব, অ্যাভব দেখে কিছু চিনতে পারতেছি না। তার আগে কি আছে দা, তাহলে দা একটা কি, দা হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে এরপরে ওয়ার্ড আছে কয়টা, দুইটা, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন। বুঝতে পারছো, বুঝতে পারছো? ওকে, তাহলে তোমরা যদি বুঝতে পারো সবাই আমাকে কমেন্ট করে জানাও যে এখানে হচ্ছে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ। দ্য ডাউন ট্রেন কেম লেট, এখানে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ, সবাই কমেন্ট করে জানাও যে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ। সবাই কমেন্ট করে জানাও ডাউনটা কোন পার্টস অফ স্পিচ, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো যে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ। আমি সবার কমেন্টগুলো একটু পড়বো, সবাই একটু কমেন্ট করো ডাউনটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, হুমায়রা বিনতে হাবিব কমেন্ট করছে, আলামিন রহমান কমেন্ট করছে, মুনতাসির বিন মাহবুব কমেন্ট করছে, নাইমা আক্তার জুথি, আলিফা। ওকে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে ভাইয়া তারপরে ওয়ার্ড আছে একটা। আচ্ছা আমি বলছি কি জার্নি চার লাইন, আগেরটা দেখবো পরেরটা দেখবো, তাহলে পরে কি আছে ট্রেন, তারপরে কি আছে কেম, তাহলে কেম একটা ভার্ব, স্টপ হয়ে যাব। তো ডাউনের আগে কি আছে ডিটারমিনার, ডিটারমিনার পরে ওয়ার্ড কয়টা, দুইটা, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন। কি বললাম বলো, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন। বুঝতে পারছো? এবার কি ভালো দেখা যাচ্ছে, এবার ক্লিয়ার বেশি? ওকে ঠিক আছে। ওকে, তাহলে কি এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমি তোমাদের এই পর্যন্ত দুটো জিনিস শিখাইলাম এবং তুমি আশা করি এই দুটা জিনিস অ্যাপ্লাই করে তুমি সব কোয়েশ্চেন সলভ করতে পারবা। কি কি শিখাইলাম ভাইয়া? প্যাডের পরে একটা ওয়ার্ড নাউন, দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আচ্ছা আর কি শিখাইলাম ভাইয়া? যে অনেকগুলো ওয়ার্ড থাকলে তাহলে তুমি কিভাবে দুইটা ওয়ার্ডে কনভার্ট করবা। তাহলে তুমি হচ্ছে কনজাংশন, কমা, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ভার্ব অর্থাৎ সিসিপিএভি, এটা দেখলে তুমি কি হয়ে যাবা, স্টপ হয়ে যাবে। এটা দেখলে তুমি কি হয়ে যাবা, স্টপ হয়ে যাবা। ঠিক আছে, তাহলে সিসিপিএভিতে কি হবে, কনজাংশন, কমা, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ভার্ব, এটা দেখলে আমরা স্টপ হয়ে যাব। ওকে, তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারি। বুঝতে পারছো সবাই? ওকে ঠিক আছে, এবার আমরা পরের টপিকে চলে যাই। এবার আসো নিচেরটা। ওকে, তাহলে দেখো এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। ভাইয়া খেয়াল করো ক্লাসিফিকেশন অফ প্রোনাউন একটু দেখো, সেটা হচ্ছে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষায় 2020 থেকে 24 সাল পর্যন্ত সব সময় এই শখটা খুব তাদের ফেভারিট, মানে এখান থেকে কোয়েশ্চেন আসতেছে প্রতি বছর। আর আমার ভাই বোনেরা অনেকে পারে, অনেকে আবার ঘুলাই ফেলায়। ঠিক আছে, তা আমার মনে হয় যে তুমি আজকে আমাকে 3 মিনিট টাইম দাও, আমি ইনশাল্লাহ তোমাদের এটা কমপ্লিট করে দিচ্ছি। তো ভাইয়া দেখো প্রথমে দেখো কি আছে, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন এটা এই কথাটা আসছে কোথা থেকে, পার্সন থেকে। কি থেকে আসছে, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কি আই, সেকেন্ড পার্সন কি ইউ, আই উই, আর থার্ড পার্সন কি হি হিম। তাহলে এদের যে অর্থাৎ এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এদের যে অবজেক্টিভ ফর্ম আর পসেসিভ ফর্ম, এই তিনটা মিলে হচ্ছে তোমার কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। এই তিনটা মিলে কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। যেমন দেখো এই দেখো আই, তাহলে আয়ের সাথে কি হবে, মি হবে। এবার দেখো কি আছে উই, উইয়ের সাথে কি হবে, আজ হবে। এগুলো সবগুলো কি প্রোনাউন বলো তো, পার্সোনাল প্রোনাউন। বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো আছে পসেসিভ প্রোনাউন। এবার সবাই আমাকে কমেন্ট করে জানাও যে মাই, মাই এটা কি পসেসিভ প্রোনাউন না পসেসিভ অ্যাডজেক্টিভ? সবাই একটু কমেন্ট করে জানাও যে মাই এটা কি পসেসিভ প্রোনাউন না পসেসিভ অ্যাডজেক্টিভ। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে মাইটা কি পসেসিভ প্রোনাউন না পসেসিভ অ্যাডজেক্টিভ। আমার কমেন্ট পড়তে অসুবিধা হচ্ছে সাজিদ। আমি বুঝতেছি না, সবাই একটু কমেন্ট করো। সবাইকে কমেন্ট করছে, তুমি একটু কমেন্টগুলো চেক করো তো, আমি কমেন্ট পড়তে পারতেছি না। মাইটা কি পজিটিভ প্রোনাউন না পজিটিভ অ্যাডজেক্টিভ? সবাই একটু কমেন্ট করো। আমি অনেক স্লো আসছে মনে হয়। আচ্ছা আচ্ছা, নিয়ন কমেন্ট করছে পজিটিভ প্রোনাউন। আরও কয়েকজন কমেন্ট করো। নিয়ন কমেন্ট করছে, আফসানা মিম কমেন্ট করছে, আফসানা খাতুন কমেন্ট করছে, স্বপ্নলোকের রাজকানা। সবাই একটু কমেন্ট করো। আমার ক্ষেত্রে একটু কমেন্ট করলে হয় কি তোমার ক্ষেত্রে আমার একটা হয় যে মনে হচ্ছে
লাইভ ক্লাস মানে অফলাইন ক্লাস এরকম মনে হয়, মানে অনলাইন ক্লাস তো আসলে আমরা ওইভাবে কেউ ওইভাবে যতটুকু পারি, সবাই তো 100% ওইভাবে পারি না, তো যতটুকু পারি তুমি যদি একটু আমার সাথে কানেক্টিভিটি থাকো, কমেন্ট করো, তখন মনে হয় যে না কেউ একজন আছে, নাহলে পুরো মাঠ ফাঁকা, মানে পুরো ইসে কেউ নাই, পিছনে কেউ নাই। কিন্তু আমি যখন একা একা বলবো তখন মনে হচ্ছে কি একটা মানুষ কেমন কেমন করে কথা বলতেছে। তোমরা কমেন্ট করলে হয় কি আমার মধ্যে একটা ইন্টারাকশন হয়, বুঝছো, এটা হচ্ছে বিষয়। ওকে আসো। আচ্ছা, নিশাদ নারায়ণ শ্রাবণী কমেন্ট করছে, মারজান সুলতানা কমেন্ট করছে, ইরফান জাহান ইলমা কমেন্ট করছে। আচ্ছা, মানে এক একজন এক একটা কমেন্ট করছে। আমি একটু তোমাদের একটু এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, মনে রাখবা, আমি যদি বলি আই লাভ মাই, এই সেন্টেন্সটা কি কারেক্ট না ইনকারেক্ট? আই লাভ মাই এটা ইনকারেক্ট। তাহলে কি হবে? আই লাভ মাইয়ের পর একটা নাউন বসানো লাগবে, অর্থাৎ আই লাভ মাই কি বুক, অথবা আই লাভ মাই কি মাদার, অথবা আই লাভ মাই কি ফাদার। বুঝতে পারছো? তাহলে এখানে এই যে অর্ডগুলা, এগুলাকে তুমি কি বলবা? এক একটা নাউন। তাহলে কেন নাউন? হ্যাঁ, কারণ এর আগে তো কি আছে? ডিটারমিনার আছে। কারণ আপনি তো একটু আগে শিখাইলেন যে মাইটা হচ্ছে একটা কি ডিটারমিনার। তাহলে দেখো, আমি যে মাই কিন্তু একা বসাইতে পারতেছি না, আমি কিন্তু বলতে পারতেছি না আই লাভ মাই। তাহলে মায়ের পরে অবশ্যই একটা কি জানা লাগতেছে? নাউন। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। কি বসে? অ্যাডজেক্টিভ, কারণ প্রত্যেকটা ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে মাইটা হচ্ছে কি বলতো? পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ কি? অ্যাডজেক্টিভ। আবার বলো, কি বললাম? মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ প্রোনাউন কোনটা? এই দেখো লেখা আছে, পসেসিভ প্রোনাউন হচ্ছে কোনটা? মাইন। কি হবে বলো তো? মাইন। তাহলে মনে করো আমি বললাম এই বইটা আমার, দিস বুক ইজ মাইন। কি বললাম? দিস বুক ইজ কি? মাইন। আর তোমরা ভাবো না দিস বুক ইজ মাহিন, দিস বুক ইজ কি? মাইন। কেমন? তাহলে এটা হয়। কিন্তু আমি যখন বলবো যে দিস ইজ মাই, তাহলে কিন্তু হচ্ছে না। তাহলে দেখো, মাইনটাকে আমি একা বসাতে পারছি, তাহলে এটা হচ্ছে কি প্রোনাউন বলো তো? পজিটিভ প্রোনাউন। আর মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু মাঝে মাঝে না, আমাদের ইংলিশ গ্রামারে এই মাই, তারপরে ইয়োর বা আওয়ার, মানে এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলোকে পার্সোনাল প্রোনাউন হিসেবে ধরা হয়। অর্থাৎ তুমি আয়ের সাথে মায়ও পড়তে পারো, মিও পড়তে পারো। এগুলো সবগুলা কি বলো তো? পার্সোনাল প্রোনাউন। এই সবগুলা কি? পার্সোনাল প্রোনাউন। বুঝতে পারছো? ওকে, এরপরে চলে আসো রেফ্লেক্সিভ প্রোনাউন। বা রেফ্লেক্সিভ প্রোনাউন কি? সেলফ যুক্ত সব। সেলফ অথবা সেলফস। কি বললাম? সেলফ অথবা সেলফস। এবার আসো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমার স্টুডেন্টদের দুইটা বেশি ঝামেলা হয়, আমি জানি না তোমাদের এটা ঝামেলা হয় কিনা। সেটা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। দুইটাই কাছাকাছি নাম। তা আমি ওদের এভাবে বলি যে সবসময় এই চিত্রটা একটু মাথায় রাখবা। সে কোনটা? ডেমনস্ট্রেটিভ। এই যে ডেমনস্ট্রেটিভ, এই যে। তাহলে দেখো, প্রথমটিতে কি? প্রথমটিতে হচ্ছে দিস, পরেরটিতে কি? পরেরটিতে হচ্ছে দ্যাট। কি বললাম বলো? প্রথমটিতে কি? দিস, পরেরটিতে কি? দ্যাট। আবার বলো, প্রথমটিতে কি? দিস, পরেরটিতে কি? দ্যাট। বুঝছো না বুঝো নাই? সবাই কমেন্ট করো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি। সবাই কমেন্ট করো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি। এই কমেন্টগুলো পড়ে আমাকে একটু শোনাও। ও, মানে একটু স্লো হচ্ছে, তাই না? আচ্ছা, সমস্যা নাই, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও। এই যে অনেকেই কমেন্ট করতেছে, মীরা, ইয়াসমিন মাহমুদ, নিশাত নওরিন, শ্রাবণী, থাইমাস, শেফামিম, তুমি কমেন্টগুলো একটু পড়ো। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে আল মামুন গাজী কমেন্ট করছে যে প্রথমটা হচ্ছে, সরি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিজ আর কি? দ্যাট। দিজ আর দ্যাট, দিজ আর দ্যাট। বুঝতে পারছো? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কি কি? দিজ আর কি? দ্যাট। তাহলে দেখো, দিজের প্লুরাল কি? দিজের প্লুরাল হচ্ছে দিস। তাহলে আমি দিস আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। এটা আমার মনে রাখার দরকার নেই, কারণ তুমি দিজ আর দ্যাট পারলে বাকি দুইটা পারবা। তো তুমি এই চিত্রটা একটা মাথায় রাখবা। মাহিন ভাই বড় দুইটা খাম্বা দুটো টি দিছিল। প্রথমটিতে হচ্ছে দিস, পরটিতে হচ্ছে কি? দ্যাট। ভেরি গুড। ওকে, পরেরটা আসো হচ্ছে ডেমনস্ট্রেটিভ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ দুইটাই ডি আছে, তো সবাই একটু ঘোলাই ফেলাই। তো মনে রাখবে এইভাবে যে ডিস্ট্রিবিউটিভ মানে কি? মনে করো আমি একটা 5টা বিরিয়ানি আনলাম তোমাদের 10 জনের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। আমি যদি বলি দুইটা ছেলেরে যে যার মধ্যে করে নিয়ে নিবা, তো দেখবা ওই দুইটা ছেলে কিন্তু কি করতে পারতেছে না, সবাইকে না দিয়ে নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে। তাই আমি কি বললাম যে ডিস্ট্রিবিউট করে দাও, সবার মাঝে কি করে দাও? ডিস্ট্রিবিউট। তাই ডিস্ট্রিবিউট যখনই বলবো তখনই তোমার দেখো না, এই কম্বলটা ডিস্ট্রিবিউট করে দাও তো সবার মাঝে, এই খাবারটা সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দাও তো। তাহলে দেখো সবাই চলে আসতেছে, সবাই। তাহলে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে কি? সবাই। তাহলে এভরি। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, ইচ, এভরি, আইদার, নেইদার। কি বললাম বলো? ইচ, এভরি, আইদার, নেইদার। আবার বলো, কি বলছি? ইচ, এভরি, আইদার, নেইদার। এটা হচ্ছে কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মনে থাকবে? ভেরি গুড। পরে চলে আসো।
তাহলে সবাই কমেন্ট করো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ এভরি আইদার নাইদার, সবাই কমেন্ট করো ডিস্ট্রিবিউটিভ, সবাই ডিস্ট্রিবিউট করছি ইচ এভরি আইদার নাইদার, সবাই কমেন্ট করো। ওকে পরেরটা চলে আসো, সবাই কমেন্ট করে থাকো, আমি পরেরটা পড়াই। পরেরটা দেখো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ব্যাস শুধু ইচ, শুধু এভরি, আইদার, নেইদার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর যদি বলি ইচ আদার, কি বললাম বলো তো, ইচ আদার অথবা অন অ্যানাদার, তখন সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তার মানে কি বললাম, শুধু ইচ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, শুধু এভরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সরি আমি ডেমনস্ট্রেটিভ বলছি, শুধু আইদার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু আমি যদি বলি ইচ আদার অথবা অন অ্যানাদার, তখন সেটা কি হয়ে যাবে, রেসিপ্রোকাল প্রোনাউন। কি প্রোনাউন বলো তো, রেসিপ্রোকাল প্রোনাউন। এটার আমরা একটা জিনিস বুঝি যে ভাই ইচ আদার আর অন অ্যানাদার, এটার ব্যবহার আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে আসো পরেরটা। এবার দেখো রিলেটিভ আর ইন্টারোগেটিভ, এটা আমি একটু পরে পড়াবো। এবার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তো ভাইয়া লাস্ট 2 বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ইনডিফিনিট প্রোনাউন থেকে আসতেছে, আমি জানি না কেন কি হয়েছে। তো ইনডিফিনিট প্রোনাউনের প্রতি কেন এত সবার অ্যাট্রাকশন, তো মনে রাখবা ইনডিফিনিট, প্রথমে দেখো আমরা ছোটবেলায় পড়ছিলাম ডেফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল। তো ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, তাই না, নির্দিষ্ট। আর ইনডিফিনিট মানে কি, অনির্দিষ্ট। আগে এই কনসেপ্টটা বুঝো, তোমার মুখস্থ করার দরকার না, তুমি এই কনসেপ্টটা বুঝো। ডেফিনিট মানে নির্দিষ্ট আর ইনডিফিনিট মানে কি, অনির্দিষ্ট। আমি বললাম বোধ, বা আমি কোন দুইজনটা বুঝি, তোমরা কি বুঝছো, বোধ বললাম। আমি বললাম সাম, আমি কাদের বলছি, এটা কি নির্দিষ্ট করে বলা আছে না, তাহলে এটা হচ্ছে তোমার কি প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। গতবার আসছে এনি বডি, তার আগের বার আসছে এনি, তাই এটা একটু বুঝাই দিই। তবে হ্যাঁ মনে রাখবা, এভাবে মনে রাখবা, এই ইন থেকে, যাদের মনে থাকে না তারা এভাবে মনে রাখবা, ইন থেকে অন, কি বলছি, ইন থেকে অন। এবার সবাই কমেন্ট করো অন সাম এনি নান বোথ মেনি, সবাই কমেন্ট করো অন সাম এনি নান বোথ মেনি, সবাই কমেন্ট করো, আমি কমেন্টগুলো একটু চেক করতে চাই। অন সাম এনি নান বোথ মেনি, সবাই কমেন্ট করো অন সাম এনি নান বোথ মেনি, সবাই একটু কমেন্ট করো অন সাম এনি নান বোথ মেনি, সবাই কমেন্ট করো। আচ্ছা কমেন্ট করছে কে প্রথমে, সুমাইয়া মিম, থ্যাংক ইউ। আচ্ছা হাবিবা কমেন্ট করছে, নাজমা জামান কমেন্ট করছে। ওকে তাহলে আমরা কীভাবে মনে রাখবো ভাই, অন কথাটা কোথা থেকে আসছে, অন কথাটা আসছে হচ্ছে ইন থেকে, তাহলে ইন থেকে মনে রাখবে কি, অন, অন সাম এনি নান বোথ মেনি, কি বললাম, অন সাম এনি নান বোথ মেনি। এখন পরীক্ষায় তোমার এনি আসে নাই, এনি বডি আসছে, তাহলে কি হবে ভাই, এটা তো বোঝাই যাচ্ছে এটা কি হবে, ইনডিফিনিট প্রোনাউন, কারণ অন্যগুলোর সাথে তো মেলে না। তোমার সাম আসে নাই, সাম বডি আসছে, কি দেখাবা, ইনডিফিনিট প্রোনাউন, বুঝতে পারছো। অল আসছে, কি দেখাবা ভাই, অল তো নির্দিষ্ট করা না, তাহলে কি হবে বলো তো, তাহলে হচ্ছে এটা হবে কি, ইনডিফিনিট প্রোনাউন, বুঝতে পারছো। ওকে চলে আসো এবার রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে তোমার কি, ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ভাই রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন আসছিল 2021 সালে যে হু, এটা কোন প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউন কেন, কারণ হচ্ছে ভাইয়া অপশনে ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল না, ঠিক আছে। তাহলে ডাব্লিউ যুক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ প্রোনাউন। সবাই কমেন্ট করো যে ডাব্লিউ যুক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কি, ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। মনে থাকবে ডাব্লিউ যুক্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা কি, রিলেটিভ প্রোনাউন। ভেরি গুড। ওকে চলে আসো পরেরটা। এবার আমাকে সবাই এখান থেকে কমেন্ট করে জানাবা, সবাই এখানে উত্তরগুলো হচ্ছে ঢাকার ব্যবস্থা কিভাবে করা যায়, এই তো ঢেকে দিছি। সবাই কমেন্ট করো, কেউ উত্তর দেখবা না, এখান থেকে বলো প্রত্যেকটা। প্রথমটা দেখো, হ্যাঁ দেখা যায় এই পাশে না, এটা বেশি দিয়ে দিব, বড় করব, হ্যাঁ এবার দেখো উত্তর দেখা যাচ্ছে না। ওকে সবাই দেখো এটা, তাহলে আমাকে সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো 1 নম্বরের অ্যান্সার কি হবে, সবাই দেখে দেখে কমেন্ট করো 1 নম্বরের অ্যান্সার কি হবে, সবাই কমেন্ট করো, আমি কমেন্টগুলো একটু চেক করি, সবাই কমেন্ট করো। আচ্ছা কে কে কমেন্ট করে, আফসানা মিম কমেন্ট করছে প্রথমটা, পরে হচ্ছে উম্মে হাবিবা কমেন্ট করছে, সবাই কমেন্ট করো, নাজমিন জামান, পূজা রয়। ওকে তাহলে ভাই দেখো কোনটা কি প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ। পূজা তুমি আবার ভুল করছো ভাই, ডিস্ট্রিবিউটিভ মানে কি সবাইরে ডিস্ট্রিবিউট করবো তাই না, তাহলে মানে কি এভরি, ইচ এভরি, আইদার নাইদার, তাহলে এটা অ্যান্সার হবে কি আইদার। পরটা কমেন্ট করো সবাই, 2 নম্বর, এটা ম্যাথ কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনটা ম্যাথ কোয়েশ্চেন, আমি মাত্র বললাম হু, হুইজ, হোয়াট, এগুলো কোন প্রোনাউন, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। 2 এর অ্যান্সার কি, তোমরা পঠুক না করলেও 2 এর এ না বি না সি এটা কমেন্ট করো, তাইলেই হয় যে 2 এর এ বা 2 এর বি বা 2 এর সি, সবাই কমেন্টটা করো, তাইলেই হচ্ছে যে 2 এর এটা। তাহলে আমাদের টাইম কনজিউমিং
কমে যাবে আর কি, একটু দেখো। তাহলে আমরা হু, হুইচ, হোয়াট, আর এগুলো কি বললাম, এগুলো হচ্ছে বললাম কি ভাই রিলেটিভ প্রোনাউন। কারণ কি, কারণ এখানে কি নাই, এখানে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অপশনে নাই। ওকে, পরটা দেখো, হু ইজ দ্যাট, এখানে দ্যাটটা কি, কারণ এখানে দ্যাটটা হচ্ছে তোমার কি বলতো, দ্যাটটা হচ্ছে প্রোনাউন, নাউন, কনজাংশন না অ্যাডভার্ব, এটা হচ্ছে প্রোনাউন, এখানে দ্যাটটা হচ্ছে কি প্রোনাউন। ওকে, আসো পরেরটা, হুইচ অন ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। সবাই 4 নম্বরটা একটু, সবাই 4 নম্বরটা অ্যান্সার বলো, সবাই 4-4-এর অ্যান্সার বলো, প্রত্যেকটা অ্যান্সার বলে ফেলাও সবাই, 4 নম্বরটার অ্যান্সার বলো সবাই, 4 নম্বরটার অ্যান্সার বলো সবাই। ওকে, সবাই এরকম লেখো, 4-এর এটা, 5-এর এটা, প্রত্যেকে এক একটা করে কমেন্ট করো, 4-এর এটা, 5-এর এটা, 6-এর এটা, কি হলো? ওকে, 5-6, 5-এর কমেন্ট করো সবাই, 5 কমেন্ট করো। আচ্ছা, আমি 4-এর অ্যান্সারটা বলে দিই। 4-এর অ্যান্সারটা হচ্ছে হুইচ অন ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, তার মানে কি সেলফ যুক্ত, কি যুক্ত, সেলফ যুক্ত, ঠিক আছে। এবার আসো 5 নম্বরটা, শায়দ বড় আছে না, আরো একটু বড় করবো, ঠিক আছে। ওকে, তাহলে দেখো পরেরটা, 5 নম্বরটা দেখো সবাই, 5 নম্বরটা বলো, ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল কোনটা, সবাই একটু ফাস্ট রিপ্লাই দাও, আমরা অনেক কিছু শিখবো আজকে। ওকে, থ্যাংক ইউ মারজান সুলতানা, তসলিমা খাতুন, হালিমা সুলতানা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরেরটা চলে আসো, এবার আসো নিচেরটা, হুইচ অন ইজ দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 6 নম্বর কমেন্ট করো, 7 নম্বর কমেন্ট করো, 6-7 কমেন্ট করো, 6-7, 6-7 কমেন্ট করো, 6-7। আচ্ছা, 8 নম্বর দেখো। আচ্ছা ভাই, এবার দেখো এখানে একটা তোমার ঝামেলা হচ্ছে, আমি তোমার এই ঝামেলাটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। কারণ দেখো এখানে তোমার দ্যাট আছে, এখানে তোমার দিস আছে, এখানে তোমার দিস আছে, এখানে আবার কি আছে দিস। তাহলে এই 4টাতে কোনটা হচ্ছে তোমার কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। তো সবাই একটু লেখো যে প্রোনাউনের পরে যদি সবাই কমেন্ট করো, লেখো প্রোনাউনের পর অফ অথবা ভার্ব থাকলে সেটি প্রোনাউন। প্রোনাউনের পর অফ অথবা ভার্ব থাকলে সেটা প্রোনাউন। সবাই কমেন্ট করো, প্রোনাউনের পর অফ অথবা ভার্ব থাকলে সেটি প্রোনাউন। সবাই কমেন্ট করো, প্রোনাউনের পর অফ অথবা ভার্ব থাকলে সেটি কি প্রোনাউন। আর প্রোনাউনের পর যদি নাউন থাকে, যে প্রোনাউন প্লাস হচ্ছে নাউন, তখন এই প্রোনাউনটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রোনাউনটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি বললাম বলো, প্রোনাউনের পরে অফ অথবা ভার্ব থাকলে সেটা প্রোনাউনই হবে, আর প্রোনাউনের পরে যদি নাউন থাকে ওই প্রোনাউনটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। লিখছো সবাই, এটা কমেন্ট করো, প্রোনাউনের পর নাউন থাকলে প্রোনাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, প্রোনাউন প্লাস নাউন প্রোনাউনটি কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। তাহলে দেখো এখানে কি আছে, দ্যাট ক্রেজি, তাহলে দ্যাটের পরে ভার্ব নাই, আবার কি নাই অফও নাই, তাহলে এটা আছে নাউন, তাহলে এখানে দ্যাটটা হবে কি অ্যাডজেক্টিভ। এখানে দেখো দিস শার্টস, তাহলে শার্টসটা কি ভাই নাউন, তাহলে দেখো প্রোনাউনের পরে কি আছে নাউন, তাহলে এই দিসটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার দেখো দিস ইজ মাই কোট, তাহলে দিসের পরে কি আছে ভার্ব, তাহলে এই দিসটা কি হবে বলো তো, এই দিসটা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর বাকি দুইটা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সবাই বুঝতে পারছো? এইটা হচ্ছে বেসিক এইখানকার, যে প্রোনাউন কখন হচ্ছে তোমার প্রোনাউন হয় আর প্রোনাউন কখন হচ্ছে তোমার ভার্ব হয়, সরি অ্যাডজেক্টিভ হয়। বুঝতে পারছো? তাহলে আমি কি বললাম প্রোনাউন। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। অফের এক্সাম্পলটা একটু আরেকটা দিই। মনে করো আমি বললাম ডাজ এনি অফ ইউ ডট 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 ডট, তাহলে বললাম এইখানে এনিটা কি, আরেকটা সেন্টেন্স বললাম ইজ দেয়ার এনি উইটনেস। দেখো দুইটা এনি, একটা এনির পরে কি আছে অফ, একটা এনির পরে কি আছে নাউন। তাহলে আমি কি বললাম এনি তো একটা ইনডিফিনিট প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে যদি কি থাকে, প্রোনাউনের পরে যদি নাউন থাকে তখন এই প্রোনাউনটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর প্রোনাউনের পরে যদি অফ থাকে তখন এই প্রোনাউনটা কি হয়ে যাবে, তখন এই প্রোনাউনটা প্রোনাউনের মতোই ইউজ মানে ব্যবহার হবে, তখন এটা হচ্ছে কি বলতো প্রোনাউন। তাহলে এইখানে এই এনিটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন আর এই এনিটা হচ্ছে
ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। কী হবে বলো তো? ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ার কিনা? সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। ওকে ওকে, আমার ছোট বোন আরিফা জান্নাত লিখছে চলে আসছি মাহিন ভাইয়ের ক্লাস করতে। থ্যাংক ইউ আরিফা। ওকে, মারজান সুলতানা। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে চলে আসো পরেরটা। তাহলে দেখো এরপরে আমাদের কি কি আছে। আচ্ছা, এবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বা রিলেটিভ প্রোনাউন তো আমরা শিখলাম, হু, হুম, হুইস। তাহলে বলছে কি যে আমরা যারা ছোটোবেলায় শিখছি যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? হু। দেখো সরি, রিলেটিভ প্রোনাউন কোনটা? হু। তাহলে হুর পূর্বে যে সাবজেক্ট সেটা অনুযায়ী পরবর্তীতে ভার্ব হবে। তাহলে এখানে আছে কি? আই। তাহলে ভার্ব হবে কি? অ্যাম। ভার্ব হবে কি? অ্যাম। বুঝতে পারছো? দেখো পরের সেন্টেন্সটা দেখো। ইট, এটা তো খুবই ডিস্টার্ব। দেখো, ইট ইজ ইউ হু আর টু ব্লেম। তাহলে ভাই এখানে কেন আর হইলো? কারণ ভাই তুমি বলবা কি, এখানে হুর আগে কি আছে? ইউ আছে, তাই ইউ বরাবর কি হয়েছে? আর। বুঝতে পারছো? তাহলে এখানে খুব সিম্পল জিনিস তোমরা ছোটবেলা থেকেই শিখে আসছো যে রিলেটিভ প্রোনাউন থাকলে তার পূর্বে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। কি বললাম? রিলেটিভ প্রোনাউন থাকলে তার পূর্বে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে। বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। ওকে, পিছনে তো কিছু নাই। আচ্ছা আচ্ছা, পরেরটা দেখো। ও আচ্ছা, আমরা দেখি একটু। এবার আসলে হচ্ছে আমরা তিনটা জিনিস শিখবো, সেটা হচ্ছে হু, হুম, হুস, হুএভার। এদের একটু ব্যবহার শিখবো, যেটা আমাদের প্রতিনিয়ত পরীক্ষায় আসে এবং খুবই ইম্পর্টেন্ট এবং একটু জটিল। ঠিক আছে, সবাই আমি কমেন্ট করতে বললে কমেন্ট করবা, তাহলে দেখবা তোমাদের জন্য ইজি হয়ে গেছে। আচ্ছা আসো, প্রথমে দেখো যেটা বলবো সেটা হচ্ছে হু এর ব্যবহার। তো ভাই এটা আমি আসলে একটু যেভাবে বলি তোমরা সেভাবে লেখো। আচ্ছা, আগে একটু দেখো কি বলছে। হু এর ব্যবহার, অর্থাৎ হু যদি প্রশ্নে হু এর ব্যবহার ব্যক্তি প্লাস হু প্লাস ভার্ব এভাবে বসে, মানে একটা ব্যক্তি বসবে, একটা হচ্ছে তোমার কি বসবে? হু বসবে, তারপর হচ্ছে ভার্ব। আচ্ছা, এটা আমরা সেন্টেন্স একটু দেখার পরে আমরা ইজিলি বুঝতে পারবো। দেখো এখানে কি কি লেখা আছে আমরা দেখতে পারবো। এই এক্সাম্পলগুলো আমরা পরে সলভ করব। দেখো, আচ্ছা সবাই এটা দেখো। তুমি যদি এটা দেখতে পারো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। সংক্ষেপে এটা একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখে দিলে তোমার জন্য ইজি হবে। সবাই একটু ছোট করে এটা লিখে রাখো, আমি যেভাবে লিখি। আই নো এ বয় ড্যাশ ইজ টল। আমি বললাম আই নো এ বয় ড্যাশ উই সি ইন ঢাকা। আমি বললাম আই নো এ বয় ড্যাশ ড্রেস ইজ ডার্টি। দেখো কয়েকটা সিম্পল জিনিস একটু খেয়াল করো। আই নো এ বয় ড্যাশ ইজ টল। তাহলে ভাইয়া আমি তোমাদের যেভাবে বলি সেভাবে একটু লিখে রাখো। সবাই একটু লেখো যে সেটা হচ্ছে গ্যাপ। গ্যাপের পরে যদি ভার্ব থাকে, কি বললাম? গ্যাপ। গ্যাপের পরে যদি ভার্ব থাকে সেক্ষেত্রে কি হবে? হু। বলো কি বললাম? একটা গ্যাপ আছে, গ্যাপের পরে যদি কি থাকে? ভার্ব, তখন সেক্ষেত্রে কি হবে? হু। একটা গ্যাপ আছে, গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে তখন হবে হচ্ছে হুম। কি বললাম? গ্যাপ, গ্যাপের পরে ভার্ব আছে, কি হবে? হু। গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট আছে, কি হবে? হুম। আবার গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট আছে, হবে হচ্ছে হুস। এবার তো ঘুরাই গেছে ভাইয়া, গ্যাপের পরে সাবজেক্ট থাকলেও হুম, আবার গ্যাপের পরে সাবজেক্ট থাকলেও হুস, তাহলে কখন হুম কখন হুস একটু খেয়াল করো। সেটা হচ্ছে ভাইয়া, আচ্ছা আগে আমরা প্রথম সেন্টেন্সটা আগে দেখি। প্রথমটা তো আমাদের কারো নিয়ে কারো কনফিউশন নাই আমার মনে হয়। তাহলে সবাই একটু আমাকে বলো তো 1 নম্বর সেন্টেন্সের অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে বলো 1 নম্বরে কি হবে। সবাই এটা আগে বলো, তারপরে এটা বোঝাচ্ছি। সবাইকে একটু বলো 1 নম্বরটা কি হবে, সবাই একটু কমেন্ট করো। ওকে, সবাই দেবশ্রী পাল বলছে ভাইয়া হু। ওকে, তাহলে এটাও বুঝছে। এখন ভাইয়া দেখো দ্বিতীয়টা একটু বুঝো, অ্যান্সার পরে লেখো, আগে বুঝো। সেটা হচ্ছে
গ্যাপের আগে কি আছে দেখ, গ্যাপের আগে যে অংশ তাকে বলা হয় পূর্ববর্তী অংশ। কি বললাম বলো? গ্যাপের আগের যে অংশ তাকে বলবা তুমি কি? পূর্ববর্তী অংশ। আবার বলো কি বলছি? গ্যাপের আগের যে অংশ তাকে বলবা পূর্ববর্তী অংশ। এখন এর ইংলিশে একটা নাম আছে, তার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কি নাম বলো তো? অ্যান্টিসিডেন্ট। তুমি যদি নাম মনে রাখতে পারো মনে রাখার দরকার নেই, কিন্তু আপাতত একটু মনে রাখো অ্যান্টিসিডেন্ট। তাহলে গ্যাপের আগে যেটা থাকবে তাকে বলা হবে বাংলায় পূর্ববর্তী অংশ, তাই না? পূর্ববর্তী অংশকে তো বলা হবে। আর ইংলিশে তাকে বলা হয় কি? অ্যান্টিসিডেন্ট। ভাই মনে রাখবি অ্যান্টিসিডেন্টের সাথে এই সাবজেক্টের সম্পর্ক নাই। কি বললাম? অ্যান্টিসিডেন্টের সাথে এই সাবজেক্টের সম্পর্ক নাই। আবার বলো কি বলছি? অ্যান্টিসিডেন্টের সাথে এই সাবজেক্টের সম্পর্ক নাই, তাহলে হবে হুম। তাহলে কি হবে? হুম। আবার বলো অ্যান্টিসিডেন্ট সাবজেক্ট সম্পর্ক নাই, কি হবে? হুম। অ্যান্টিসিডেন্ট সাবজেক্ট সম্পর্ক আছে, তাহলে কি হবে? হুস। তাহলে কি হবে? হুস। বুঝছো কি বলছি? তাহলে সবাই কমেন্ট করো। অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে সম্পর্ক নাই, কি হবে? অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে সম্পর্ক নাই বা পূর্ববর্তী অংশের ক্ষেত্রে সম্পর্ক নাই, তাহলে কি হবে? একজন লেখছে অ্যান্টিসিডেন্ট, মানে এই অ্যান্টিসিডেন্ট যেমন বাংলায় লেখছে মনে হচ্ছে কি গ্যাস্ট্রিকে হইলে যে অ্যান্টিসিডেন্ট খায় না সেটা আর কি। যাই হোক, ধন্যবাদ, তুমি লিখছো তাতেই আমি খুশি হয়েছি ভাইয়া। ওকে, শ্রাবণী লেখছে সোলাইম্যান, ও সরি সোলাইম্যান। ওকে আচ্ছা, তাহলে দেখো অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে কি নাই? সম্পর্ক নাই। তাহলে কি হবে ভাইয়া? অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে সম্পর্ক না থাকলে হবে হচ্ছে হুম, আর অ্যান্টিসিডেন্টের সম্পর্ক থাকলে কি হবে? হুস। মনে থাকবে? তাহলে দেখ এ বয় আর উই এটা কি একই? ভাই এ বয় আর উই তো আলাদা, কোনো সম্পর্ক কি নাই, তাহলে কি হবে? হুম। আর দেখ এই ড্রেসটা কার বলতো? এই ড্রেসটা হচ্ছে এই বয়ের। ড্রেসটা কার? এই বয়ের। তাহলে এই বয়ের সাথে কার সম্পর্ক? ড্রেসের সম্পর্ক, তাহলে কি হবে? হুস। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? তাহলে একটু দেখো এই বয়ের সাথে কি? ড্রেসের সম্পর্ক, তাহলে ড্রেসটা কার? এ বয়ের। তাহলে এ বয়ের ড্রেস, তাহলে কি হবে? হুস। কারণ কি আছে? সম্পর্ক আছে। আর এখানে কি? এ বয়ের সাথে উই, তাহলে কি হবে বলো তো? হুম। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসো আমরা দেখি এখানে কি কি লেখা আছে। এবার দেখো মাঝে মাঝে, আচ্ছা তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, একটু খেয়াল করো। এক্সাম্পল কি এখানে আছে? এই যে আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এইটা দেখে হুয়ের ব্যবহার শিখলাম। ভাই কি শিখলাম? তাহলে প্রথমে হচ্ছে হুয়ের থেকে কি হবে? প্রথমে হবে হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে হচ্ছে হু, তারপর হচ্ছে ভার্ব। তাহলে হুর হচ্ছে ওই যে আগে যেটা আমি স্কিপ করলাম সেটা আমরা এইভাবে রাখবো। আচ্ছা আমরা কিভাবে মনে রাখবো? হ্যাঁ, যে আগেটা আমরা মুখস্থ করবো না, তাহলে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখে, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হু, তারপর হচ্ছে ভার্ব। খুব সিম্পল, তাহলে আমাদের মুখস্থ করা লাগতেছে না। প্রথমে সাবজেক্ট, তারপরে হু, তারপর হচ্ছে কি? ভার্ব। সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। পরেরটা আসো। এবার ভাইয়া হুর সাথে না হু এবার একটা সম্পর্ক আছে। মানে কি? মানে গ্যাপের পরে যদি ভার্ব থাকে, কি বললাম? গ্যাপের পরে যদি কি থাকে? ভার্ব থাকে, তখন হুয়েভারও হয়। হ্যাঁ, কখন হুয়েভার হয় এটা একটু খেয়াল করো, আমি কি বলছি। সবাই একটু কমেন্ট করো যে গ্যাপের পরে যদি কি থাকে? গ্যাপের পরে যদি ভার্ব থাকে তখন কি হয়? হুয়েভারও হয়। হ্যাঁ, কখন? দেখো যদি এই অ্যান্টিসিডেন্টে নির্দিষ্ট কেউ না থাকে। কি বললাম? এই অ্যান্টিসিডেন্টে নির্দিষ্ট কেউ না থাকে বা কোনো ব্যক্তি ব্যবস্থা কেউ না থাকে, তখন কি হবে? হুয়েভার হবে। যেমন ভাইয়া একটু দেখান, এই যে আসো, গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ। তাহলে দেখো গিভ দ্য ওয়ার্ক, এখানে মনে করো হুয়েভার নাই, এখানে গ্যাপ আছে। তাহলে দেখো গ্যাপের পরে কি আছে? ভার্ব। তাহলে গ্যাপের পর যখন ভার্ব থাকবে তখন তুমি কি করবা? তখন তুমি তো চিন্তা করবা যে তাহলে তো এখানে হু হবে। হুও তো অপশনে থাকবে, অপশনের প্রথমটাই তো হু থাকবে। তো তুমি তো প্রথমে এটা দাগাই দিয়ে বলবো আমি 99টা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ করে, হবে বলো? না, কারণ এটা কিন্তু তুমি ভুল করছো। কারণ কি? এর আগে তো কোনো ব্যক্তি বা বস্তু নাই, কোনো কিছু নাই। এর আগে কি আছে? গিভ দ্য ওয়ার্ক টু, মানে এখানে কোনো ব্যক্তি কি নাই, অর্থাৎ সেক্ষেত্রে এখানে কি হবে না? হু হবে না, তাহলে হবে কি? হুয়েভার। কি হবে বলো তো? হুয়েভার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা সেন্টেন্স আমি লিখি, তাহলে তোমাদের জন্য আরেকটু ইজি হবে। সেটা হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে এই যে
এটা একটু ব্যতিক্রম এবং এটা পরীক্ষায় আসে। আগের যে তিনটা মুখস্থ করাইছি সেটা তো কোনো সমস্যা নাই। তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করো তো, গ্যাপের পরে সাবজেক্ট, গ্যাপের পরে সাবজেক্ট অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে সম্পর্ক নাই। কি বললাম বলো? গ্যাপের পরে সাবজেক্ট অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে কি নাই? সম্পর্ক নাই। তাহলে কি হবে? সবাই কমেন্ট করো। আচ্ছা, সোল আইমান একটা কমেন্ট করছে, কেউ না থাকলে হুয়েভার। এই তো ভাই, কেউ নাই আমার, যেই আসুক কোনো সমস্যা নেই, তাই না? কেউ না থাকলে কি? হুয়েভার। কেউ না থাকলে হচ্ছে হুয়েভার। ওকে, তাহলে দেখো এখানে, তাহলে ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ ড্যাশ, ইউ ফিল ক্যান সলভ ইউর প্রবলেম। এখন এখানে অপশন আছে কি কি? বা এখানে অপশন আছে হচ্ছে হুম, অপশন আছে কি হুয়েভার, অপশন আছে কি হুস, অপশন আছে কি হু। তাহলে দেখো এই সেন্টেন্সটা, এটা একটু খেয়াল করো তো। এটা কেন পড়াচ্ছে? এটা এই যে একটা দেখো আমাদের একটা রুলস আছে, যে 3 নম্বর রুলসটা একটু খেয়াল করো সবাই। এই যে হুর পরে যদি সাবজেক্ট থাকে এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে দেখো ভাইয়া এটা একটু ব্যতিক্রম, একটু বোঝার আছে। এখন তুমি যদি দেখো যে গ্যাপের পরে সাবজেক্ট আছে, এটা বুঝবা, এটা একটু সুন্দর করে বুঝো। এই কোশ্চেনটা বারবার আসে পরীক্ষায়। গ্যাপের পরে সাবজেক্ট আছে কিন্তু সেন্টেন্সটা অনেক বড়, মানে এরপরে যে ক্লজটা বসছে অনেক বড়, তখন তুমি কি করবা? তখন তুমি একটু চিন্তা করবা, না আমি শুরুতেই হুম বসাবো না, আমি শুরুতেই কি বসাবো না? হুম বসাবো না। তাহলে কি একটু চেক করবা? তাহলে চেক করে দেখো, দেখো যদি তুমি দেখো সাবজেক্ট থাকা সত্ত্বেও, কি বলছি, সাবজেক্ট থাকা সত্ত্বেও যদি এরকম সেন্টেন্স বড় দেখো, তখন তুমি চেক করবা। যদি ছোট দেখো তাহলে চেক করার দরকার নেই, কারণ ছোট সেন্টেন্সে দুইটা ভার্ব থাকা পসিবল না। যদি সেন্টেন্সটা এরকম বড় দেখো, তখন তুমি চেক করবা যে সাবজেক্টের পরে ভার্ব কয়টা আছে। যদি দেখো দুইটা ফাইনাইট ভার্ব থাকে, তখন হুম না হয়ে হু হবে। কি বলছি? যে একটু সবাই কমেন্ট করো, সাবজেক্টের পর দুটি ফাইনাইট ভার্ব থাকলে তখন সেটা কি হবে বলো তো? সাবজেক্টের পর দুটি ফাইনাইট ভার্ব থাকলে তখন হুম না হয়ে হু হবে। তাহলে সবাই কমেন্ট করো যে সাবজেক্টের পর যদি দুইটা কি থাকে? ফাইনাইট ভার্ব, বা দুইটা ভার্ব থাকে। তুমি আগে ভার্ব লেখো, ফাইনাইট ভার্ব পরে লেখো। দুইটা ফাইনাইট ভার্ব থাকে, তখন তাকে তুমি কি বলবা? তখন হুম না বসায় হু বুঝবে। বুঝতে পারছো কি বুঝো নাই? সবাই একটু দেখো, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে এটা তোমরা বুঝছো কিনা। আচ্ছা, আশফাকুর রহমান, ইয়াসমিন মাহমুদ, তারপর হচ্ছে জাকিয়া সুলতানা, থাইমাস, আফসানা খাতুন, ফারহানা ইয়াসমিন ইভা, নাজমা জামান, সামিরা ইসলাম স্নিগ্ধা, কেইস, খুশি। আচ্ছা ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে চলে আসি আমরা। তাহলে একটু দেখো। ওকে, তাহলে এক্ষেত্রে কেন হু হচ্ছে বুঝতে পারছো? তাহলে এটার অ্যান্সার কেন হু ভাইয়া, বা এর অ্যান্সার হু হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট আছে কিন্তু তারপরে ফাইন ভার্ব দুইটা, একটা ফিল, একটা হচ্ছে সলভ। এই জন্য এখানে কি হচ্ছে? হু হচ্ছে। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার সবাই? ওকে, চলে আসো। এবার আসো সবাই একটু কমেন্ট করি আমরা। সবাই কমেন্ট করো, 1 নম্বরটা কি হবে? ও নিচে তো ব্যাখ্যা দিয়ে আছে, ব্যাখ্যার দিক তাকাবো না, সৎভাবে অ্যান্সার করো সবাই। নজরুল ড্যাশ আওয়ার ন্যাশনাল পয়েন্ট অলসো সোল্ডার। সবাই একের কমেন্ট করো। এক কি হবে? সবাই কমেন্ট করো। বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা সাজিদ, আমার কমেন্টগুলো একটু পড়ো তো, কমেন্টগুলো পড়ে একটু জানাও যে সবাই কি কমেন্ট করতেছে। আচ্ছা, এবার 2 নম্বরটা কি হবে? সবাই কমেন্ট করে জানাও। 2 নম্বরটা কি হবে বলো? এখানে হচ্ছে গ্যাপ হবে। আমি একটু লিখে দিই, এখানে হু না, মানে এখানে হু হইতেও পারে না হইতে পারে, এখানে একটা গ্যাপ হবে। তাহলে আমাকে সবাই কমেন্ট করে জানাও যে এখানে কি হবে, 2 এর অ্যান্সার কি হবে। সবাই কি কমেন্ট করতেছে কিনা? আচ্ছা, তুমি কমেন্টগুলো একটু আমাকে পড়ো। একের কি? ওকে, ওকে, একের কি হবে? ওকে, একের এক তো শেষ। 2 এর অ্যান্সার বলো সবাই, একটু 2টা বলো। ওকে, 2 এর সি বলতেছে। 2 এর সি কেন হবে ভাই? আমি তো বললাম এখানে গ্যাপ আছে, এখানে হু অ্যান্সার হবে না। হুর পরিবর্তে কোনটা হবে? ও আচ্ছা, এখানে তো কারেক্ট অপশনই নাই। আচ্ছা, আমি অপশন দিয়ে দিচ্ছি, আমি খেয়াল করি নাই। সেটা হচ্ছে হুম না হচ্ছে হুস, এটা বলো সবাই। হুম না হুস, এটা বলো। তাহলে দেখো এখানে বুকসটা কার ভাই? সবাই দেখো, এটা অ্যান্সার ছিল না, ভুল হচ্ছে। দ্য স্টুডেন্ট, বুকসটা কার? স্টুডেন্টের। তাহলে কি আছে? অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে কার সম্পর্ক আছে?
পরবর্তী সাবজেক্টের সম্পর্ক আছে, তাই না? তাহলে যদি সম্পর্কে থাকে তাহলে কি হবে? হুস। সম্পর্কে থাকলে হবে কি? হুস। আর না থাকলে কি হবে বলো তো? না থাকলে হচ্ছে হুম। থ্যাংক ইউ, সবাই অনেক ভালো করতেছে। ওকে, চলো পরেরটা। এরপরে দেখো পরেরটা কি আছে। বাবা, এটা তো ছোটো করছে না, তো কেউ দেখতে পারতেছে না। আচ্ছা, আমি টেনে দিই এই পাশে। আচ্ছা, সবাই এটা কমেন্ট করো। দ্য টিচার ড্যাশ স্টুডেন্ট ইভালুয়েশন ওয়ার দ্য হাইয়েস্ট অন অ্যান্ড অ্যাডার। বলো, সরি, দ্য টিচার ড্যাশ স্টুডেন্ট ইভালুয়েশন। তাহলে দেখো, স্টুডেন্ট ইভালুয়েশন করবে কে? স্টুডেন্ট ইভালুয়েশন করবে অবশ্যই টিচার। সাথে তুমি কি স্টুডেন্ট ইভালুয়েশন করবা? তুমি তো এখন স্টুডেন্ট, তুমি তো, আমি এখন টিচার। তাহলে দেখো, আমি স্টুডেন্টদের ইভালুয়েশন করবো, তাই না? তাহলে দেখো, টিচার হচ্ছে কি করে? স্টুডেন্টদের ইভালুয়েশন করে। তাহলে এক্ষেত্রে হচ্ছে এখানে কি হবে? সম্পর্ক আছে, এই গ্যাপের পরেরটার ক্ষেত্রে সম্পর্ক আছে, তাহলে সিলি কি হবে? হুস। ভেরি গুড। এবার ভাইয়া, এই কোয়েশ্চেনটা নিয়ে সবার একটু ঝামেলা হয় যে ভাইয়া এখানে আসলে কি দিব। এক জায়গায় দেখি এখানে ফুল স্টপ আছে, সেখানে দেখি অ্যান্সার হয় অল অফ দেম। আবার যেখানে কমা আছে সেখানে দেখি অল অফ হুম। ভাইয়া বুঝি না তো কাহিনী কি। হ্যাঁ, মনে রাখবা, আমি তোমাদের বলছিলাম যে রিলেটিভ প্রোনাউনের কাজ কি? মাঝখানে বসা, দুইটা ক্লজকে কি করা? যুক্ত করা। এটা আমরা পড়বো একটু পরেই আছে। তো এখানে যদি কমা থাকে, কি থাকে বললাম? কমা থাকে। কমা থাকে মানে কি? দুইটা ক্লজকে যুক্ত করবে, তাই না? তখন সেক্ষেত্রে কি হবে? অল অফ কি? হুম। তাহলে আমি যদি বলি মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, কমা, তার মানে এ এই ক্লজটার সাথে এই ক্লজটা কি করবে? যুক্ত করবে। তাহলে যুক্ত করে কেটা? রিলেটিভ প্রোনাউন। তখন হবে হচ্ছে হুম। কিন্তু ভাই এখানে তো দেম, এটা তো রিলেটিভ প্রোনাউন না, এটা তো সাবজেক্টিভ ফর্ম। কিন্তু যখন ফুল স্টপ থাকবে, অর্থাৎ মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, ফুল স্টপ, তার মানে কি? সেন্টেন্স শেষ, আরেকটা সেন্টেন্স শুরু। তাহলে আরেকটা সেন্টেন্স শুরু হলে সেক্ষেত্রে কি হবে? সাবজেক্ট হবে, তাই না? তাহলে সাবজেক্ট কি হবে? অল অফ দেম। কি হবে বলো তো? অল অফ দেম। বুঝতে পারছো? ওকে, পরে চলে আসো। দ্য চিলড্রেন স্টাডি ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ। এবার দেখো, এইখানে যে ক্লাসরুমটা আছে এটা কিন্তু ব্যক্তিবাচক না। এটা কি ব্যক্তিবাচক? সরি, দ্য চিলড্রেন ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ আর নেভার ওপেন। কি হবে বলো তো? তাহলে দেখো, ওরা যে ক্লাসরুমে থাকে সেই উইন্ডোজ কি না? নেভার ওপেন। তাহলে কি হবে এটা? এটা কি হুইস হবে না হুস হবে? সবাই একটু কমেন্ট করো। ক্লাসরুমের উইন্ডো কি বললাম বলতো? ক্লাসরুমের উইন্ডো। উইন্ডোটা কার? ক্লাসরুমের উইন্ডো, মানে অ্যান্টিসেপ্টিভ সম্পর্ক আছে, তাহলে কি হবে? হুস। বুঝতে পারছো? এখানে উইন্ডোজটা কার? ক্লাসরুমের, সেক্ষেত্রে কি হবে? হুস। বুঝছো? আচ্ছা, পরে চলে আসো। কি এটা তো ই হয়ে রয়েছিস, নড়ে না চড়ে না। ওকে, সমস্যা নেই, আমরা নতুন করে আবার ই করব, তাহলে হচ্ছে ওপেন হবে। ওকে, পরে চলে আসো নিচেরটা। 7 নম্বর 8 নম্বর সবাই সবাই এগুলো কমেন্ট করবা। কমেন্ট করে হচ্ছে মানে সবাই বাসায় বসে এগুলো সলভ করবা। সবগুলো সলভ করার দরকার নেই। পরে আসো 28 নম্বর এমবেডেড কোয়েশ্চেন। দেখ, খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসে প্রায়। এমবেডেড কোয়েশ্চেন কি? তোমার এমবেডেড কোয়েশ্চেন মনে রাখার দরকার নেই। তুমি পরীক্ষার হল পর্যন্ত এমবেডেড কোয়েশ্চেন মনে রাখতে পারবা না। তাহলে ভাই কী পড়বো? তাহলে কী পড়বো আমি বলে দিচ্ছি। পড়বা হচ্ছে এটা, সেটা হচ্ছে যদি ডাব্লিউএইচ শুরুতে বসে, কি বললাম? ডাব্লিউএইচ শুরুতে বসে, তাহলে পরের অংশ হচ্ছে ইন্টারোগেটিভ হবে। পরের অংশ কি হবে? ইন্টারোগেটিভ। কি বললাম? ডাব্লিউএইচ শুরুতে থাকলে পরের অংশ হবে কি? ইন্টারোগেটিভ। আর ডাব্লিউ যদি মাঝে থাকে, ডাব্লিউ কোথায় থাকে? মাঝে থাকে, তাহলে পরের অংশ হবে হচ্ছে অ্যাসার্টিভ। এটা বুঝতে তোমার এমবেডেড কোয়েশ্চেন, এই টার্ম তুমি যদি মনে রাখতে পারো তাহলে তো ভালো, আর না মনে রাখতে পারলেও অসুবিধা নাই। তোমার টার্ম মনে রাখার দরকার নাই, তুমি বেসিকটা জানো যে ডাব্লিউ যদি শুরুতে থাকে তাহলে পরের অংশ কি হবে? ইন্টারোগেটিভ। আর ডাব্লিউ যদি মাঝে বসে পরের অংশ কি হবে? অ্যাসার্টিভ। বা এটা আবার কি? তাহলে দেখো, আমি বললাম তোমাদের একটু আগে যে ইন্টারোগেটিভ প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই দুইটা কি? তো আমরা বললাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন হু হুম হুস, আবার রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু হুম হুস। তাহলে পার্থক্য কি? একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসে, একটা হচ্ছে সেন্টেন্সের মাঝে বসে। তো মাঝে বসে রিলেট করে, মাঝে বসে কি করে? রিলেট করে। আর ইন্টারোগেটিভ শুরুতে হচ্ছে কি করে? কোয়েশ্চেন করে। তাহলে আমরা মনে রাখবো, ডাব্লিউ যদি শুরুতে বসে পরের অংশ হবে ইন্টারোগেটিভ, আর ডাব্লিউ মাঝে থাকলে পরের অংশ হবে অ্যাসার্টিভ। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ডাব্লিউ শুরুতে থাকলে পরের অংশ হবে হচ্ছে অ্যাসার্টিভ, আর ডাব্লিউ মাঝে থাকলে, ডাব্লিউ শুরুতে থাকলে পরের অংশ হবে ইন্টারোগেটিভ, আর ডাব্লিউ কি থাকলে মাঝে থাকলে পরের অংশ হবে হচ্ছে অ্যাসার্টিভ। একটু ঘুলাই ঘুলাই যাচ্ছে, তাই না? জড়তা লাগতেছে, আমার একটু ঘুম কম হয়েছে, এই জন্য
আমিও স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতেছি না। না না না, ফিলির খুশিতে না। ওকে, একটু আসো। আচ্ছা, পরেরটা দেখো। তাহলে ভাই আমরা একটু বুঝবো কিভাবে, একটু দেখো কোয়েশ্চেন সলভ করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখন আমি বললাম হট, কি বললাম বলো তো, হট। তাহলে বলো ডাব্লিউএস কোথায় আছে? শুরুতে আছে। তাহলে কি হবে পরের অংশ? হট ইউ ওয়ান্ট, এটা কি কারেক্ট না ইনকারেক্ট? তুমি বলবো ভাই এটা ইনকারেক্ট। কেন ভাইয়া? কারণ পরের অংশকে তোমার কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। কি করতে হবে? ইন্টারোগেটিভ। তাহলে ইউ ওয়ান্টের ইন্টারোগেটিভ কি? হট ডু ইউ ওয়ান্ট। কি বললাম বলো? হট ডু ইউ কি ওয়ান্ট। বুঝতে পারছো? তাহলে ডাব্লিউ শুরুতে থাকলে পরের অংশ কি করতে হবে? পরের অংশ করতে হবে হচ্ছে ইন্টারোগেটিভ। এবার ডাব্লিউ যদি মাঝে থাকে, লাইক আই নো হট, আই নো হট, ডাব্লিউএস কোথায় আছে? মাঝে। তাহলে পরের অংশ কি হবে? অ্যাসার্টিভ। তাহলে হোয়াট ইউ কি ওয়ান্ট। বুঝছো? এই হচ্ছে তোমার এমবেডেড কোয়েশ্চেনের কারসাজি, বা যেটা আমি বললাম আর কি। তুমি এমবেডেড কোয়েশ্চেন মনে রাখতে পারলে তো রাখলা, আর না মনে রাখতে পারলে খালি এতটুকু মনে রাখবা, ডাব্লিউ শুরুতে থাকলে পরের অংশ ইন্টারোগেটিভ, ডাব্লিউ মাঝে থাকলে পরের অংশ কি? অ্যাসার্টিভ। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এবার আসো পরেরটাই। ও, এবার এখান থেকে একটা ম্যাথ কোয়েশ্চেন আসছিল, এটা কি দিছে দেখি। এই যে দেখো, আমাদের বুস্টার বুকে কিন্তু সবকিছু গোছানো, অর্থাৎ একটা টপিক শেষে কিন্তু তার কি দেয়া? প্র্যাকটিস দেওয়া, অর্থাৎ বিগত বছরের কোয়েশ্চেন, মানে যতটুকু পারা যায় আর কি। মানে একেবারে 100% সব কিছু তো দেয়া না, তাহলে তো বই অনেক মোটা হইতো। মানে শর্টকাটে যতটুকু দেওয়া যায় আর কি। ঠিক আছে, দেখো এখানে সব বিগত বছরের কোয়েশ্চেনটা আসছে। তাহলে দেখো, ডু ইউ নো হোয়েন, তাহলে এটা তুমি কিভাবে বুঝবা? তাহলে দেখো মাঝখানে কি আছে? হোয়েন। ডাব্লিউএস কোয়েশ্চেন আসে, তাহলে পরের অংশটা কি হবে? অ্যাসার্টিভ। তাহলে কি? দ্য রেজাল্ট উইল বি কি বলো তো? পাবলিশড। আর দ্য রেজাল্ট পাবলিশ হবে না, উইল দ্য রেজাল্ট পাবলিশ হবে না। কারণ কি? কারণ এটা তো ইন্টারোগেটিভ আছে। তাহলে হবে কি? অ্যাসার্টিভ। তাহলে ভাই তাহলে কেন দ্য রেজাল্ট উইল পাবলিশ হলো না? কারণ হচ্ছে রেজাল্ট তো একা একা পাবলিশ হয় না, কেউ তো পাবলিশ করে, তাই না? এর জন্য কি হবে? প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ। তোমরা একটু প্যাসিভ আর অ্যাক্টিভ এটা একটু বুঝে শুনে দাগাবা সবসময়, ঠিক আছে? একটু সেন্স কাটাইতে হবে। ওকে, আসো পরেরটা দেখো, উপরে কিছু আছে কিনা। ডু ইউ নো হোয়েন, তাহলে দেখো এখানে কি হবে? হোয়েন মাঝখানে আছে, পরের অংশ হবে অ্যাসার্টিভ। ডিউ ওয়াজ কি? ফাউন্ডেড। পরেরটা দেখো, সবাই কমেন্ট করো তো। এক নম্বরটা কি হবে? আই ডোন্ট নো। সবাই কমেন্ট করো এক নম্বরটা। একের অ্যান্সারটা কি হবে? সবাই কমেন্ট করো। আই ডোন্ট নো। সবাই এখানে কমেন্ট করো, একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার কি হবে? সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো যে একের অ্যান্সারটা কি হবে। আর আর কোনো কমেন্ট টমেন্ট আসতেছে? তুমি একটু কমেন্টগুলো পড়ো ভাই, তাহলে আমার জন্য ইজি হয়, ক্লাসটা তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, আর কোনো কমেন্ট আসে নাই? ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তার মানে তোমরা বুঝতে পারছো মোটামুটি। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, এরপর আসো পরের টপিকসটা কি আছে একটু দেখি। রেসিপ্রোকাল প্রোনাউন। ভাই রেসিপ্রোকাল প্রোনাউন কি? রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ওই যে পড়ছিলাম, ডিস্ট্রিবিউটরটা কি ছিল? সবাই একটু কমেন্ট করে জানাও তো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি ছিল? সবাই একটু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কমেন্ট করো। তাই তুমি আমাকে কমেন্টে রিপ্লাইগুলো বলবা, আর আমি পরের টপিকসটা পড়াবো। সবাই আমাকে কমেন্ট করবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি। তাহলে ভাই দেখো, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার অন অ্যানাদার। কি বললাম? ইচ আদার অন অ্যানাদার। তো খুব সিম্পল, যে যদি দুইজনের মধ্যে বোঝাই তাহলে সেক্ষেত্রে কি হবে? ইচ আদার। আর যদি দুইয়ের অধিক বোঝাই সেক্ষেত্রে কি হবে? অন অ্যানাদার। কি বললাম? কি হবে না? ও আগেরটার কি অ্যান্সার আমি বলি নাই? কোনটা? ও ভাই, ডিউ তো একা একা ফাউন্ড হয় নাই। ডিউ কি একা একা ফাউন্ড হয়েছে? তুমি আমাকে বলো যে হুট করে তুমি ঘুম থেকে উঠছো, দেখছো ডিউ ফাউন্ড হয়েছে। তো ডিউ তো কেউ ফাউন্ড করছে, মানে প্যাসিভ। এটা তোমাকে আমি বললাম যে বারবার তোমার হচ্ছে প্যাসিভটা, প্যাসিভের সেন্সটা একটু বুঝতে হবে। এটা তোমার একটু বেসিক সেন্স একটু কাজে লাগাইতে হবে, যে ডিউ তো একা একা ফাউন্ড হয় নাই, ওরা কেউ ফাউন্ড করছে, তাই না? এই জন্য প্যাসিভ, ডিউ ওয়াজ ফাউন্ডেড। বুঝতে পারছো? আলমামন বুঝতে পারছি না, তুমি কমেন্ট করে দেখো। ওকে, আসো। ও আলমামনকে একটা থ্যাংক দাও, থ্যাংক ইউ দেয় যে ও সাহস করে এরকম একটা কোয়েশ্চেন করছে।
এই জন্য বলি যে কমেন্ট করলে কি হয়, আমাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়। তুমি যেটা বুঝতেছো না, তুমি আমাকে কমেন্ট করো, তাহলে আমি কিন্তু এটা সলভ করে দিব সাথে সাথে, একটা ইন্টারাকশন হবে, ঠিক আছে? অফলাইন একটা ভাইব হবে, তাহলে পুরো ক্লাসরুম ফাঁকা, আমি একা পড়াচ্ছি, আমার কাছে খুবই বোরিং লাগতেছে, ঠিক আছে? তো তোমরা একটু ইন্টারাকশন হও, মানে কমেন্ট করো আর কি। ওকে, পরেরটা দেখো। কোথায় ছিলাম আমরা? ইচ আদার আর হচ্ছে অন আদার মধ্যে পার্থক্য। তাহলে ইচ আদার মানে কি? ওরা দুইজন দুজনকে ভালোবাসে, ইচ আদার। তাহলে ইচ আদার হচ্ছে দুজনের মধ্যে বোঝাতে, কি বললাম বলো? ইচ আদার হচ্ছে কি? দুজনের মধ্যে বোঝাতে। আর অন অ্যানাদার মানে হচ্ছে দুজনের বেশি বোঝাতে। তাহলে দুজনের অধিক বোঝাতে হচ্ছে কি হবে? অন অ্যানাদার। আর ইচ আদার হচ্ছে দুজনের, এটা আমরা নর্মালি পারি যে দে লাভ ইচ আদার, আমরা দুজনকে ভালোবাসে, ঠিক আছে? আচ্ছা, আর অন অ্যানাদার যেমন দেখো 10 স্টুডেন্টস লাভ অন অ্যানাদার, মানে 10 জন স্টুডেন্ট কি একজনকে ভালোবাসে, মানে অন অ্যানাদার মানে পার্থক্য এটা। তুমি দেখলেই পারবা, কোয়েশ্চেন দেখলেই তুমি পারবা। চলে আসো পরেরটা, রেফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, নর্মালি আমি তোমাকে যেটা সেন্টেন্স বলি সেটা হচ্ছে হি অ্যাবসেন্টেড। কি বললাম? সেন্টেন্সটা আমি লিখি, তাহলে তোমার জন্য ইজি হবে। শালিদ, সবাই কমেন্টটা পড়বা। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, এটা কি কারেক্ট না ইনকারেক্ট? সবাই কমেন্ট করো। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, এটা কি কারেক্ট না ইনকারেক্ট? সবাই একটু কমেন্ট করো তো। শাহিদ কমেন্ট করো, ওরা রিপ্লাই দিলে তারপর আমি হচ্ছে এটা বলা শুরু করব। বুঝছো? ইনকারেক্ট। আর কে কমেন্ট করছে? আচ্ছা, আর কেউ নাই? আচ্ছা, ওরা কি আছে সে ক্লাসে আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, এখন দেখো যেটা হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, এটা হচ্ছে কি ইনকারেক্ট। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে যদি কখনো অ্যাবসেন্ট থাকে তাহলে তার পরবর্তীতে রেফ্লেক্সিভ ভার্ব বুঝবে। কি বুঝবে বলো তো? রেফ্লেক্সিভ ভার্ব, অর্থাৎ হি অ্যাবসেন্টেড হিমসেলফ। কি বললাম বলো তো? হি অ্যাবসেন্টেড হিমসেলফ। তুমি মনে রাখবা, হি অ্যাবসেন্টেড কি বুঝবে? হিমসেলফ। অর্থাৎ অ্যাবসেন্টের পরে হচ্ছে কি বুঝবে? রেফ্লেক্সিভ বুঝবে। কি বুঝবে বলো তো? রেফ্লেক্সিভ বুঝবে। তাহলে আসো আমরা দেখি। তাহলে দেখো এখানে কি আছে, এই দেখো অ্যাবসেন্টের পরে কি বসে? হিমসেলফ বসছে। কারণ কি? কারণ অ্যাবসেন্টের পরে রেফ্লেক্সিভ ফর্ম বসে। তাহলে দেখো আরো কি কি আছে একটু খেয়াল করো। তাহলে দেখো আরো কয়েকটা ওয়ার্ড আছে যাদের পরে অবশ্যই রিফ্লেক্সিভ ফর্ম বসবে। যেমন কি কি আছে? যেমন আছে হচ্ছে অ্যাভেইল। কি বললাম? অ্যাভেইল। আছে অ্যাবসেন্ট, অ্যাভেইল, অ্যাবসেন্ট, প্রাইড, প্লাম, এক্সার্ট, রিভেঞ্জ, এনজয়। হ্যাঁ, তুমি এখান থেকে কি কি পড়তে পারো? তোমার সবগুলো পড়া লাগবে না। তুমি স্টার মারো অ্যাভেইলে, তুমি স্টার মারো অ্যাবসেন্টে, তুমি স্টার মারো প্রাইডে, তুমি স্টার মারো এনজয়। এই তো কন্ট্রোল, এইগুলো হচ্ছে তুমি একটা স্টার মারো, মানে তুমি এইগুলো হচ্ছে মেইনলি মনে রাখবা। এদের পরে কি বসে? রেফ্লেক্সিভ ফর্ম। কি বসে? রেফ্লেক্সিভ ফর্ম। তাহলে দেখো এই যে হি অ্যাবসেন্টেড হিমসেলফ, কোন রিফ্লেক্সিভ ফর্ম বসবে? যেটা সাবজেক্ট থাকবে সেটারই হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম বসবে। অর্থাৎ হি আছে, হি রিফ্লেক্সিভ ফর্ম কি? হিমসেলফ। হি রিফ্লেক্সিভ ফর্ম কি? হিমসেলফ। বুঝছো? ওকে, ঠিক আছে। পরে চলে আসো, আই শ্যাল অ্যাভেল মাইসেলফ অফ। তাহলে দেখো অ্যাভেইলের পরে কি বসছে? মাইসেলফ। কারণ আমি মাত্র বললাম যে যদি কোনো সেন্টেন্সে অ্যাভেইল থাকে ভার্ব হিসেবে, তারপরে অবশ্যই কি বসবে? রেফ্লেক্সিভ বসবে। অর্থাৎ অ্যাভেইলের পরে কি বসছে? রেফ্লেক্সিভ। প্লাম, এরপর রেফ্লেক্সিভ বসছে। হ্যাঁ, প্রাইডে একটা স্টার মারো, প্রাইডে একটু ঝামেলা আছে। যদি দেখো একটু লিখে রাখো বা সবাই কমেন্ট করো। আমি যদি বলি যদি, এটা লেখো সবাই, লিখে রাখো যে প্রাইডের পরে যদি প্রিপজিশন হিসেবে ইন থাকে। কি বললাম? প্রাইডের পরে প্রিপজিশন হিসেবে ইন থাকলে তখন আর রিফ্লেক্সিভ হয় না, আর যদি প্রিপজিশন হিসেবে অন থাকে তখন রিফ্লেক্সিভ হয়। সবাই কমেন্ট করো, প্রাইডের পরে প্রিপজিশন হিসেবে ইন থাকলে রিফ্লেক্সিভ হয় না, প্রাইডের পরে প্রিপজিশন হিসেবে ইন থাকলে রিফ্লেক্সিভ হয় না। আর যদি প্রাইডের পরে অন থাকে, কি থাকে বলো তো? অন থাকে, তখন হচ্ছে তোমার প্রিপজিশন হিসেবে কি বসবে? তখন হচ্ছে তোমার প্রিপজিশন, আর তখন তো প্রিপজিশন আছে তাই না, অন, তখন তোমার রিফ্লেক্সিভ বসবে। তাহলে যখন প্রাইডের পরে ইন বসবে প্রিপজিশন তখন রিফ্লেক্সিভ হবে না,
আর যখন কি বসবে অন বসবে তখন রিফ্লেক্সিভ হবে। দেখো এই যে লেখা আছে কই টেক প্রাইড, প্রাইড কই, এই যে প্রাইডের পরে কি আছে অন, তাই এই জন্য হচ্ছে রিফ্লেক্সিভ হয়েছে। আর এখানে কি টেক প্রাইড ইন, ইন আছে তাই এখানে রিফ্লেক্সিভ হবে না। বুঝতে পারছো? এইটুকু বেসিক, আর কিচ্ছু নাই। এবার আসো ফরমেশন অফ ভার্ব। তুমি একটা সেন্টেন্সে ভার্ব কিভাবে গঠিত করবা, দেখো কয়েকটা ওয়ার্ড আছে, যেমন কি আছে ইএন, ডেঞ্জারের পূর্বে তুমি যদি ইএন বসাও তাহলে কি হবে এনডেঞ্জার, মানে এভাবে ভার্ব হতে হয় ইএন ইএম। তাহলে বলো কি বললাম ইএন ইএম, আবার বলো ইএন ইএম, প্রিফিক্স মানে পূর্বে বসে আর কি, ইএন ইএম, আর ই বি 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 মানে বি দুইবার লেখা হয়েছে, ডি তারপর হচ্ছে ডিস তারপর হচ্ছে ইন। অর্থাৎ তুমি যদি ওয়ার্ডের পূর্বে অর্থাৎ এই প্রিফিক্সগুলো বসাও তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে ভার্ব। আর কোন কোন সাফিক্স বসালে হচ্ছে তোমার ভার্ব হয় সেগুলো হচ্ছে দেখো এফ ওয়াই, একটাই পড়বা এফ ওয়াই, এফ ই, জেড ই, এস ই, এট আর হচ্ছে ইএন, এইগুলো পড়বা বেশি বেশি করে, বাকিগুলো থাকে এইগুলো বেশি করে পড়বা ই ইএন। অর্থাৎ কি বললাম এফ ওয়াই, এফ ই, জেড ই, আইএসই, আই এট, ই ইএন, কি বললাম ই ইএন। এই অর্ডারে থাকলে তখন তুমি কি বলবা, তখন সেটাকে ভার্ব বলবা। বুঝতে পারছো? অর্থাৎ এইগুলো তোমার কাজে লাগবে কখন, যখন তোমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ একটা অর্ড দিবে, তো তখন তোমার ওই সাফিক্স অথবা প্রিফিক্স দেখে তোমার কি চেক করতে হবে, তখন তোমার চেক করতে হবে হচ্ছে এটা কি ভার্ব না এটা কি অ্যাডভার্ব। তুমি কিভাবে বুঝবা, ওই সাফিক্স দেখে, মনে করো আছে ইনডেঞ্জার, পরীক্ষায় আসলো ইনডেঞ্জার, এটা কোন পার্টস অফ স্পিচ, কোন সেন্টেন্সে না, তখন বুঝতে হবে এর পূর্বে প্রিফিক্স হিসেবে ইন আছে, তাহলে এটা কি হবে বলো তো ভার্ব হবে, এটা কি হবে ভার্ব হবে। বুঝতে পারছো? ওকে ভেরি গুড। ওকে চলে আসো নিচের গুলা। এই দেখো ফলস, ফলসের ভার্ব কি ফলসিফাই, কারণ লাস্টে কি আছে এফ ওয়াই, লাস্টে এফ ওয়াই আছে, এফ ওয়াই আছে, ইএন আছে, ইএন আছে, আইএসই আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার কি হবে বলো তো ভার্ব। বুঝতে পারছো? আচ্ছা সিডটাও পড়লে একটু পড়ো, যে সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড, এই একটা এক্সাম্পলে আসে বারবার। বুঝতে পারছো? ওকে আসো এবার লাইকে আজকের ক্লাসে শায়দ ওরা কি আছে সবাই? আচ্ছা তাহলে আমি তোমাদের লাস্ট টপিকস পড়াবো, সেটা হচ্ছে তোমার ভার্ব। তো ভাইয়া ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার কি ভার্ব ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে তোমার কি ভার্ব নন ফাইনাইট ভার্ব। কি বললাম, একটা কি ভার্ব ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে তোমার কি ভার্ব নন ফাইনাইট ভার্ব। আবার বলো কি বললাম ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট। তো নন ফাইনাইট ভার্ব কি কি তোমরা জানো, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। ব্যাস জিরান পার্টিসিপল ইনফিনিটিভ মানে কি, জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল মানে V3 অথবা ভার্ব প্লাস কি আইএনজি, আর ইনফিনিটিভ মানে কি 2 + V1, ইনফিনিটিভ মানে কি 2 + V1। তাহলে আমাদের পরীক্ষা আসবে তাহলে ফাইনাইট ভার্ব কি, তুমি বলবা ভাই ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, V3 আর 2 + V1 বাদে যত ভার্ব আছে তাকে তুমি কি বলবা ফাইনাইট ভার্ব। সবাই কমেন্ট করো যে ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কি বললাম বলো ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, V3 2 + V1 বাদে যে ভার্ব প্লাস তাকে তুমি কি বলবা, তাকে তুমি বলবা হচ্ছে ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? এখন ভাইয়া ইনফিনিটিভ নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় 22-23-এ, সেই কোয়েশ্চেনটা একটু দেখো। তো আমরা করে পরীক্ষায় বললাম যে মনে রাখবা টুর পরে যদি V1 থাকে, এটা একটু লিখে রাখো, সবাই কমেন্ট করো, টুর পরে যদি V1 থাকে তখন তাকে আমি কি বলি ইনফিনিটিভ, কারণ আমি এই টু দেখে বুঝতেছি এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, তাই না? তাহলে সবাই কমেন্ট করো টুর পরে V1 থাকলে, এটাই পরীক্ষা আসছিল টু ওয়ার্ক, এখানে টুটার পরিচয় কি ইনফিনিটিভ মার্কার। সবাই কমেন্ট করো টুর পরে ভার্ব থাকলে টুটা ইনফিনিটিভ মার্কার, টুর পরে ভার্ব থাকলে টুটা ইনফিনিটিভ মার্কার, টুর পরে ভার্ব থাকলে টুটা ইনফিনিটিভ মার্কার, আর যদি টুর পরে নাউন থাকে তখন টুটা হচ্ছে প্রিপোজিশন। সবাই কমেন্টটা করো যে টুর পরে নাউন থাকলে টুটা হচ্ছে প্রিপোজিশন, আর টুর পরে ভার্ব থাকলে টুটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। বুঝতে পারছো? ওকে ঠিক আছে। এখন দেখো এর কয়েকটা ভার্ব আছে, একটা হচ্ছে তোমার কি প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব অথবা কপুলার ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি হচ্ছে প্রাইমারি, মডাল আর হচ্ছে সেমি মডাল। তো এখানে পরীক্ষা আসছে সেমি মডাল ভার্ব 2000 হচ্ছে তোমার 22-23-এ। সেমি মডাল ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ডিয়ার। তোমরা পাশে লিখে রাখতে পারো যে সেমি মডাল ভার্ব দুইটা, একটা নিড, একটা হচ্ছে তোমার কি ডিয়ার। ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন আসছিল ডেন্টালে 2023-24-এ যে অক্সিলারি ভার্ব কয়টা আর প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টা।
তোমরা একটু লিখে রাখতে পারো যে অক্সিলারি ভার্ব হচ্ছে 12টা আর প্রাইমারি অক্সিলারি বললে হচ্ছে 14টা। সব একটু কমেন্ট করে লিখতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো অক্সিলারি 12টা, প্রাইমারি অক্সিলারি হচ্ছে কয়টা? 14টা। বুঝতে পারছো? ওকে, এবার আসো। বুঝতে পারছো? ওকে, এরপরে আসো যেটা সেটা হচ্ছে পরেরটা দেখো ভাইয়া, পরে দেখো প্রিন্সিপাল ভার্ব। তাহলে ভাইয়া প্রিন্সিপাল ভার্বের মধ্যে কি কি আছে? আচ্ছা এরপর নিচে আসি ফাইনাইট ভার্ব। দেখো কি আছে, ফাইনাইট ভার্ব হচ্ছে তোমার কি সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। ভাই তুমি এইভাবে আর পড়বা না, তুমি পড়বা ওইভাবে। কোনভাবে? এটার পাশে লিখে রাখো যে ভার্ব প্লাস আইএনজি V3 আর 2 + V1 মধ্যে যত ভার্ব আছে তাকে তুমি কি বলবা? ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এখানে আছে ইট, কি আছে বলো তো? ইট। তাহলে ইটটা কি? ফাইনাইট ভার্ব। কারণ কি? কারণ এটার ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি নাই, V3 নাই, আবার কি 2 + কি V1 নাই। তাহলে এটা কি হবে? ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? ভেরি গুড। পরে আসো নিচেরটা, নন ফাইনাইট ভার্ব। এই যে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটা তো বোঝার কিছু নাই। এই যে 2 + কি আছে? V1 আছে, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? ভেরি গুড। ওকে, চলে আসো নিচে। এই যে দেখছো চলে আসছে, এই যে বললাম না ডেন্টালে কোয়েশ্চেন আসছিল, এই যে দ্য নাম্বার অফ কি অক্সিলারি ভার্ব কয়টা বলো তো? 12টা। আর প্রাইমারি বললে 14টা, প্রাইমারি বললে কি 14টা। ওকে, এবার আসো সাবজেক্ট এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট চেনার উপায়। খুবই বেসিক জিনিস এবং আমরা এটা শিখবো। সাবজেক্ট কি? এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাবজেক্ট কি? তুমি জাস্ট সহজ করে লিখতে পারো যে ভার্বের আগে যা বসে সেটাই সাবজেক্ট। এটা তো আমরা অবশ্যই জানি ছোটবেলা থেকেই যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে। আমরা আরেকটু সহজভাবে পড়বো যে ভার্বের আগে যা থাকবে সেটাই কি সাবজেক্ট। তাহলে এখানে হচ্ছে ভার্ব কি ডিড, এর আগে যেটা আছে সেটাই কি সাবজেক্ট। বুঝতে পারছো? অবজেক্ট কি? ভার্বকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে তাকে বলবা তুমি হচ্ছে কি ভার্ব বা কি বা অবজেক্ট। এখন তুমি আসলে পরীক্ষার হলে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পারবা না, তাই তোমার একটা জিনিস জানতে হবে, দুইটা ভার্ব জানতে হবে। একটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে তোমার কি ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বটা তুমি কিভাবে বুঝবা একটু খেয়াল করো। এটা আসতেছে না, এটা কোথায় গেল? শিট। আচ্ছা যাই হোক, তোমরা এখানে খেয়াল করো তাহলেই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কি। তাহলে ভাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে যদি ভার্বের পর, মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2023-24 ম্যাথ কোয়েশ্চেন আসছিল। ট্রানজিটিভ ভার্বটা তোমরা একটু সহজ করে লিখে রাখো, যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে তুমি কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা এখানে ট্রানজিটিভ আর ইন্টারজেটিভ আছে, তাহলে দেখো যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে তুমি কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট নাই তাকে তুমি কি বলবা? ইনট্রানজিটিভ ভার্ব। এইটুক তো আমরা পারি, এইটুক তো আসলে নর্মালি। এখন তুমি একটা সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্ব এটা তুমি চিনতে পারবা কিভাবে? তাহলে আমাকে বলো, আমি কি বললাম? ট্রানজিটিভ ভার্ব মানে কি অবজেক্ট আছে না নাই? আছে। তাহলে মনে রাখবা যেই ভার্বের পর আমি অবজেক্টিভ ফর্ম বসাতে পারি, কি বসাতে পারি? অবজেক্টিভ ফর্ম। মানে কি? মানে হচ্ছে মি বসাতে পারি। মি একটা কি অবজেক্টিভ ফর্ম, হিম বসাতে পারি। অর্থাৎ যেই ভার্বের পরে আমি এই অবজেক্টিভ ফর্মগুলো বসাতে পারি, অথবা বস্তু হলে কি বসাতে পারি? ইট। তাহলে সবাই কমেন্ট করো, যেই ভার্বের পর অবজেক্টিভ ফর্ম বসানো যায় তাকে তুমি কি বলবা? ট্রানজিটিভ ভার্ব। কি বলবা বলো তো? ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো আমি বললাম, এখানে মনে হয় একটা ঝামেলা হয়েছে কোনো কারণে। ও হ্যাঁ এবার আসছে। যেমন দেখো আমি বললাম হি ওয়ার্কস ইন দ্য স্টেশন। তো আমি যদি তোমাদের বলি এইখানে অবজেক্ট কোনটু, তো তোমরা বলবা হ্যাঁ, কেউ বলবা ইন দ্য স্টেশন, আবার কেউ বলবা দ্য স্টেশন, আবার কেউ বলবা শুধু স্টেশন। কিন্তু ভাই মূল কথা হচ্ছে এখানে কোনো অবজেক্ট নাই। হ্যাঁ কারণ কি? কারণ ওই যে আমি বললাম ট্রানজিটিভ ভার্ব হলে তারপরে তুমি তিনটা জিনিস বসাতে পারবা। কি কি? অবজেক্টিভ ফর্ম। তিনটা মানে যে কোনো কি অবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম দেম, অথবা নর্মালি মি অথবা হিম, মি অথবা কি হিম, আর বস্তুবাচক হলে কি ইট। তাহলে এরপরে কি আছে তোমার দেখার দরকার নেই, তুমি হচ্ছে ভার্বকে চেক করবা। তাহলে ভার্ব কোনটা? অর্ক। তাহলে বলো তো হি ওয়ার্কস মি, এটা কি হয়? হয়। হি ওয়ার্কস মি হয় না, তাহলে এটা কি ট্রানজিটিভ ভার্ব না। তাহলে এটা কি ভার্ব? হ্যাঁ ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে মনে রাখবা, সবাই একটু কমেন্ট করো, যেই ভার্বের পর হেয়ার দেয়ার বসানো যায় সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সবাই কমেন্ট করো, যেই ভার্বের পর হেয়ার দেয়ার বসানো যায় সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের পর হেয়ার দেয়ার বসানো যায় সেটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব।
কমেন্ট করছো? যেই ভার্বের পর হেয়ার দিয়ে বসানো যায় সেটা হচ্ছে কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো? তাহলে দেখো এরপরে কি আছে তোমার দেখার দরকার নাই। তাহলে কি হি অর্স কি হেয়ার, তার মানে ভাই এখানে আমি হেয়ার দিয়ে বসাইতে পারতেছি, তার মানে এটা কি হবে বলো তো? ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো? ওকে, ম্যাথ কোশ্চেন 2023-24। ফাদার লাভস মি, কি বললাম? ফাদার লাভস মি, এখানে লাভসটা কি ভার্ব? তো তুমি এর পরে কি আছে দেখার দরকার নেই। দেখো এমনি কিন্তু তোমাকে দিয়ে দিছে, না দেখলেও তোমাকে দিয়ে দিছে, কি মি দিয়ে দিছে, তাহলে এখানে কি হবে? লাভসটা ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ম্যাথ কোশ্চেন 2023-24। বুঝতে পারছো? তাহলে এটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, কেন? কারণ তুমি লাভসের পরে কি বসাতে পারতেছো? মি বসাতে পারতেছো। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের বেসিকটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন ইংলিশ কোয়েশ্চেন সলভ করতে যাবা, ফ্রেজ ক্লজ বলো, জিরান্ড পার্টিসিপল বলো, তো তোমার সব পেটে কিন্তু এই ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব লাগবে। তাহলে আমরা মনে রাখবো কি ভাই? আমরা খুব সিম্পল ভাবে মনে রাখবো ট্রানজিটিভ ভার্ব মানে অবজেক্ট আছে। তাহলে যেই ভার্বের পর তুমি অবজেক্টিভ ফর্ম বসাতে পারবে তাকে তুমি কি বলবে? তাকে তুমি বলবে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্টিভ ফর্ম কি? আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। হিয়ের অবজেক্টিভ ফর্ম কি? হিম। আর ইটের অবজেক্টিভ ফর্ম কি? ইট। অর্থাৎ যেই ভার্বের পরে তুমি এই অবজেক্টিভ ফর্মগুলো বসাতে পারবা তাকে তুমি বলবা ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বের পর তুমি হেয়ার অথবা দেয়ার বসাতে পারবা তাকে বলবো হচ্ছে কি? ইনট্রানজিটিভ ভার্ব। বুঝছো? ওকে, তো আমি আশা করছি যে মোটামুটি যতটুকু পড়ানো যায় ততটুকু হচ্ছে আমি কি করব, ততটুকু হচ্ছে মানে যতটুকু পড়ানো যায় স্বল্প সময়ের মধ্যে কাভার করা যায়। আমরা 10টা রুলসতে কাজ করতেছিলাম। আগামী দিন তোমাদের সাইফুর ভাইয়া ক্লাস নেবে, তারপরে শামীম ভাইয়া ক্লাস নেবে। আমরা চেষ্টা করব যে বুস্টার বুকে যতটুকু আছে ততটুকু তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবে এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ এবং তোমরা আমাদের মুখ এবার উজ্জ্বল করবে। ঠিক আছে? তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।